Dr. Farhana is a bright teacher, young teacher now in NICBD, assistant professor in NICBD. He will present the JVP as a theoretical description of the JVP for the MD, MRCP and FCP student. I am requesting Professor Abdullah Abdul Wadud sir, please start our program. আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে ক্লাসটা, ক্লিনিক্যাল ক্লাসটা যে টপিক নিয়ে হবে, এই টপিকটাকে আমার কেন জানি মনে হয় ছাত্ররা অকারণে প্রচুর ভয় পায়। তার একটা কারণ হলো চর্চার অভাব। দ্বিতীয় কারণ হলো যে ওয়েবগুলোর কথা বলা হয় যেগুলো ভেনাস পালসে, সেই ওয়েবগুলোর সম্বন্ধে ক্লিয়ার কাট আইডিয়া করতে না পারার জন্য তাদের মনে অনেক কনফিউশন তৈরি হয়। আজকে যিনি কথা বলবেন প্রফেসর আব্দুল্লাহ আল শাফি মজুমদার, উনি আমাদের এনএসসিবিটির প্রাক্তন ডিরেক্টর, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির জেনারেল সেক্রেটারি, আমার সরাসরি শিক্ষক। সবচেয়ে বড় পরিচয় কি, স্যার পড়াতে পছন্দ করেন, শিক্ষকতা তার রক্তের মধ্যে মিশে আছে। আজকে এখানে তাকে পেয়ে আমরা আইপিডির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি স্যারকে, এবং আশা করছি সবাই এই প্রোগ্রামটা উপভোগ করবে। আমি এবার স্যারকে ওই যে আমাদের যে কেসটা নিয়ে আসছে এবং আজকে ডক্টর নাহিদ এটা এক্সামিন করবে স্যারের সামনে, সে একটা সেমি পরীক্ষা দিবে স্যারের সামনে, সবার সামনে। দেখা যাক ও কি করে। আপনার লেভেল আছে? হ্যাঁ, ওটা অন্ত হ্যাঁ। এখন এই কথা বলবে এই এখানে দেখা যাচ্ছে স্যার, ওরা দেখছে সবাই, আপনি ওকে ইনস্ট্রাকশন দিলে সেটা করবে। আচ্ছা, তুমি কি পেশেন্টের সম্বন্ধে জানো? মানে যদিও আমরা হয়তো একটা পার্টিকুলার টপিক নিয়ে হয়তো আলোচনা করব, যেমন আমরা পালস নিয়ে আলোচনা করি, ব্লাড প্রেশার নিয়ে আলোচনা করি, কিন্তু যেই পয়েন্টে আমরা পেশেন্টকে এক্সামিন করি না কেন, পেশেন্টের একটা জেনারেল হিস্ট্রি আমাকে নিয়ে রাখতে হবে। কেন আমি দেখবো, কিসের জন্য দেখবো, কি দেখবো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যেমন যে কোনো ক্ষেত্রে এখনো যদি আমরা আজকে আমাদের টপিক আমরা জানি জুগুলার ভেনাস পালসেশন নিয়ে আমাদের কথা হবে, পালস নিয়ে কথা হবে, কিন্তু আমি কেন করব বা আমি কি এক্সপেক্ট করি, এটা ইম্পর্টেন্ট যদি পেশেন্টের একটা হিস্ট্রি আমরা জানি। তুমি কি নিয়েছো না? আমরা কি উই আর এন্টাইটেলড টু টেক দি হিস্ট্রি অফ দি পেশেন্ট? আপনি এক্সামিনার হিসেবে যেটা ইচ্ছে সেটা করতে পারবেন। আচ্ছা, না, but today's topic is the jugular venous pulsation. Should I go direct to the jugular venous pulsation, or we can have the background of the examination of the jugular venous pulsation? It's important. হ্যাঁ, তাইলে তোমার একটুখানি জানতে হবে যে এই পেশেন্টের বয়স, তার কমপ্লেইন এবং তার অ্যাসোসিয়েটেড কোনো ফাইন্ডিং কি আমি জেনারেল এক্সামিনেশনে দেখে নিতে পারবো কিনা। বুঝতে পারছো কথাটা? একটা হতে পারে এইটা একটা ব্যবস্থা, আর একটা হতে পারে যদি তোমাকে শুধু শর্ট কেস বলি আমরা, যখন ফোকাস এক্সামিনেশন, যে একটা নেক ভেনটা দেখো, এটাও একটা হতে পারে। দুইটাই দুই রকমের। একটা হলো টিচিং পারপাস, একটা হলো এক্সামিনেশন পারপাস। এক্সামিনেশন পারপাসে কিন্তু তোমাকে ফোকাস, যে আচ্ছা তুমি নেক ভেনটা এক্সামিন করে আমাকে তার ফাইন্ডিংটা বলো। বুঝতে পারছো? তাহলে হ্যাঁ, না আমি তা বলছি না, আমি বলছি যে তাহলে ফোকাস হোক। ঠিক আছে, তাহলে তুমি লেট আস সি দি jugular venous pulsation, how to see, look at it, what are the points we have to look for this examination. দেখো, আমি ডক্টর নাহিদ, আমি আপনাকে গলাটা একটু দেখবো। হ্যাঁ, আপনার কোথাও কোনো ব্যথা আছে? স্যার, I need proper exposure and proper currency and Farjana may attend. Number one. Number two, on examination of the neck কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। তোমাকে ফিমেলের আমার এক্সপোজার তো ওইভাবে ওই এক্সপোজার দরকার নাই।
তবু ঠিক আছে। Okay. মাইকটা ছেড়ে তুমি দেখো। শুরু থেকে তো আমরা সবাই আগে পারমিশন নেওয়াটা কখনো ভুলবো না। ডক্টর নাহিদ, you have to take the permission. First, he takes the permission. তুমি কি বলতে পারবা, বলতে থাকবা তুমি কি করতেছো? First, inspection. হ্যাঁ, না মানে পেশেন্টের তুমি কি করলা? The positioning of the patient. হ্যাঁ, এটা কি করলা এটা বলো। Over exposure of the patient. হ্যাঁ, নাম্বার 1 যে তোমাকে নেকটাকে করব, এবং আমরা যখন নেক ভেন পালসেশন করতে বলি আমরা রাইট সাইড অফ দি নেক ভেনই আমরা মিন করি। ঠিক আছে, তাহলে আমরা রাইট সাইড অফ দি নেক দেখবো। হ্যাঁ, তারপরে এখনো লাইট দেওয়ার মতো সময় হয়নি, এখন কি করব বলো? So that inspect there any visible pulsation. না, না, তুমি যে make- পজিশন করছো, স্যার যে make- কোশ্চেনটা করছেন যে তুমি make যে this- পজিশন করছো, কেন করছো, কি করছো সেটা। তুমি তো একটু পজিশন করার চেষ্টা করলা, তুমি করছো আমি বলবো না, ইউ আর ট্রাইং টু, কিন্তু দেখো sorry, তোমার এই বালিশের এটা কিন্তু অত ভালো হয় না। এখানে যখন টট হয়ে থাকবে স্টানোক্লেডোমাস্টয়েড, ততক্ষণ পর্যন্ত তোমার এক্সামিনেশন কিন্তু ফিউটাইল হয়ে যাবে। তাহলে কি করা যায় দেখে একটু মা, একটুখানি। সবাই এটা খেয়াল করে, স্যার যে কথাগুলো বলছেন, বলা হয় দেখি, হেডটা এমনি- যেন এমনি সাপোর্টে সম্পর্কে- থাকে এবং মাসলগুলো যেন টট এই না এই হয়। তুমি বালিশের দেখতে যাতে পাবে। ছোট্ট একটা বালিশ হইলে ভালো হইতো আর কি। আছে কি? নাই, না থাকলে অসুবিধা নেই। কেন দেখো, খেয়াল করে স্যার যে পজিশনিং করে দিলেন, স্লাইটলি ফ্লেক্সড, স্লাইটলি রোটেটেড টু দ্য লেফট। একটু rotate, আর তোমার বাম বাম হাতটা দিয়ে তুমি যদি এইভাবে রাখো তাহলে পেশেন্টের এদিকে চলে আসবে না, বুঝছো? মানে তোমার বাম হাতটা এই কাজের জন্য থাকবে। না, ওটা কেন ব্যবহার করবা? আনটিল আনলেস তুমি দেখো পালসেশন কি দেখা যাচ্ছে কিনা। এই কথাটা সবাই খেয়াল ছোট করো, বালিশ নাই না। কনটেক্সটটা খুব ইম্পর্টেন্ট। স্যার যেটা বলছেন, এডিকুয়েট লাইট যদি থাকে তাহলে তো আমার টেনজেন্টাল লাইট দেওয়ার দরকার নাই। আমি যদি পালসেশন দেখতে না পাই তাহলে কিন্তু স্যার যেটা বললেন যে তুমি লাইটটা দিতে হবে। তাই তুমি সময় নাও। হ্যাঁ, একটু সময় নাও। না, 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 আপনি এই মা এইভাবে রাখুন। এই দেখো, এখন কিন্তু মাসেলসটা টট না, দেখো হাত দিয়ে। তার মানে এইরকম একটু লেফট সাইড এন্ড দি একটু ফ্লেক্স আর কি, একটু ফ্লেক্স। একটু এইটা দিয়ে যদি আমি দিয়ে রাখি তাইলে পেশেন্ট ঠিক থাকবে, ঘুরবে না। এইরকম বাবা, হালকা করে। হ্যাঁ, এখন দেখো যে তোমাকে কি দেখতে চাচ্ছ তুমি বলো। আর একটু ওই জায়গাটা ফোকাস করা যায় কিনা, খুব সুন্দর ইয়ে হচ্ছে। শোনো, তোমার এই পাশ থেকে দাও, কারণ এই এখানে একটা জায়গাটা পালসেশন আছে তো। দেখা যাচ্ছে না। আচ্ছা, না ক্যারোটিড হোক, পরে আমি দেখবো না। এইখান থেকে ডিরেকশনটা কি, এইখান থেকে এই ইয়ার লোবিওলের নিচ পর্যন্ত, মানে ওখান থেকে শুরু হয়ে এখানে আসছে ভেন, তো এখান থেকে শুরু হয়েছে। স্যারের কথাগুলো দেখতেছো? সবাই খেয়াল করো, স্যার কি বলছেন। আচ্ছা, এইটার তুমি লাইট দিতে চাচ্ছ, আচ্ছা দিয়ে কি তুমি ভালো কিছু বুঝো কিনা দেখো। এইভাবে না, না ঠিক আছে, এই মানে ডাইরেক্ট দিলে তো তুমি আসলে করতে পারবে না, ট্যানজেনশিয়ালি দিলে ওই আমরা কি দেখতে চাই, আসলে পালস ওয়েভটা দেখার চেষ্টা করতে। পালস ওয়েভের দেখতে হলে আমাকে কি করতে হবে, একটা আপার লিমিট অফ দি পালসেশন আমাকে খুঁজে পেতে হবে, তাই না? আচ্ছা দেখো তুমি আপার লিমিট কি পাওয়া যায়? হ্যাঁ, স্যার যদি আপার লিমিট না পাওয়া যায় সেখানে ছাত্র কি করবে? হ্যাঁ, সেটাই 45 ডিগ্রি বলতেছি। অ্যাঙ্গেলে যে ও দেখাচ্ছে যে আপার লিমিটটা একদম এই পর্যন্ত, মানে ইয়ার লোবিউলের নিচে, তোমরা তো দেখতে পারতেছো না ওটা। ওই যে এখানে দেখা ওখানে যাচ্ছে, স্যার। আচ্ছা, ওখানে দেখা যাচ্ছে। এই দেখো এই পর্যন্ত। তাইলে কি করতে হবে বলো তো, যে আমার আপার লিমিটটা একদম এই পর্যন্ত, তাহলে আমাকে কি করতে হবে?
না, আরো একটু অ্যাঙ্গুলেশনটা মানে মোর অ্যাঙ্গুলেট করতে হবে। এখানে এখন হয়তো আছে সে 30 ডিগ্রির মতো আছে, আমি আরো একটু 40, তাহলে আরো একটু পালিশটা আবার দাও একটু। আমাকে আপার লিমিটটা বের করতে হবে। কেন? মেনিসকাস বলে আর কি, যে কলাপস কলাপস আর ডিস্টেন্ডেড, উপরের অংশটা তো কলাপস থাকবে আর নিচেরটা ডিস্টেন্ট, এই দুইটা জাংশনটাকে আমাকে বাইর করতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দেখলে আমরা কি বুঝি, ডিস্টেন্টেড ভেইন বুঝতে পারি, কিন্তু ওয়েভ ফর্ম বুঝবো না আর হাইটটা আমরা মাপতে পারবো না। এটা সবার জন্য খেয়াল করে বলি, যখন জুগুলার ভেনাস পালসেশন দেখি আমরা দুটো জিনিস দেখার জিনিস, আমার সেন্ট্রাল ভেনাস প্রেসার কত সেটা হলো আপার লিমিট দেখে আমরা বি করবো, আর পালসেশন ওয়েভটা দেখতে চাই। এখন কোনো পেশেন্টের যদি তার জেভিপি রেজ নাই থাকে সেক্ষেত্রে কিন্তু আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করলে কোনো পালসেশন দেখতে পাবো না। স্যার সেক্ষেত্রে আমাদের যদি ওয়েভ ফর্মটা দেখতে বলি তাহলে আমরা কিভাবে দেখবো? কোনটা বললেন জানেন? যার জেভিপি রেজ না স্যার, হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে বলা হলো পালসেশন ওয়েভগুলা দেখাও, রেজ না বোঝাই যাচ্ছে। যত গ্রাজুয়ালি আমি নিচে নামিয়ে দিব, এইটাই যত গ্রাজুয়ালি যেটা নিচে বলেন নামিয়ে সেটা দিব, শুনো। আবার একদম পুরা নিচে নামিয়ে দিতে চাই না কেন, তাইলে তোমার ওই ভেনটা একটা ইয়ের মতো হয়ে যাবে, টিউবের মতো হয়ে যাবে, তাইলে তার আপার লিমিট আবার পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, তাইলে আমার horizontal হয়ে যাবে। 30 ডিগ্রি থেকে আসলে নিয়ম হলো 30 to 60 ডিগ্রির মধ্যে আমাকে ম্যানিপুলেট করা, যাতে আমি আপার লিমিট অফ দি ডিস্টেন্টেড পালসেশন এন্ড দি কলাপ পালসেশনের যে জাংশনটাকে আমাকে বাইর করে দাও। এটা সবাই শোনো, যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বলি, 45 ডিগ্রি হতে হবে তা না, কিন্তু 30 থেকে 60 এর মধ্যে আমরা ইউজুয়ালি করতে বলি। যদি আপার লিমিট 60 ডিগ্রি করার পর না পাই আমরা আরো খারাপ করব। ফোকাসটা কি বোঝা যাচ্ছে? এটা স্যার মোটামুটি কিন্তু দেখা যায় যে ওই যে এটার আপার লিমিটটা কিন্তু এখন একটু পাওয়া যাচ্ছে, আমি একটু ধরি এই জায়গাটা, তাই না? জি স্যার। এটা আপার লিমিট। এখন এটাই ভেন কিনা এটা তুমি দেখো। How to differentiate between the pulsation that are present here, carotid pulsation and jugular আগেই pulsation? রুট অফ দি নেকের চাইতে এটা ভালো জিনিস দাও। কি বলে এটাকে, কি বলে এটাকে? দুটেই বলে, হ্যাপাটোজুগুলারও বলে, অ্যাবডোমিনোজুগুলার। তুমি বলবা হ্যাপাটোজুগুলার মিসনোমার, তবুও অনেক মিসনোমার জিনিস কিন্তু কার্ডিওলজিতে আছে। ফার্স্ট হার্ট সাউন্ড ট্যাপিং এমএসএ, এটা মিসনোমার, কিন্তু আমরা বলি এবং একসেপ্ট করে নিছি। বুঝছো কথাটা? কাজে হ্যাপাটোজুগুলারও আছে লেখা, অ্যাবডোমিনোজুগুলার কাজে ধরে নাও। হ্যাঁ, কাজে লিভারের উপরে দিতে হবে, নট নেসেসারিলি কোনো বইতে আছে কিন্তু টেক্সট বইতে যে লিভারের উপর দেওয়ার জন্য, কোথাও আছে আপার রাইট কোয়াড্রেন্টের উপর দেওয়ার জন্য, তাই না? কাজে এখানে দাও, কোনো ব্যথা আছে কিনা একটু মুখের দিকে তাকিয়ে নিবা। এটা ইম্পর্টেন্ট, কারণ যেহেতু পেশেন্টের ফেলিওর আছে পেটে তার কোনো কিন্তু ব্যথা নাই তো, হ্যাপাটোমেগালি, কনজেস্টিভ হ্যাপাটোমেগালি থাকে, তাই না? পেইনফুল হয়। এই জন্য ঠিক আপার কোয়াড্রেন্টে দিলে বরং রোগী কিন্তু কাতরাতে পারে। এই জন্যই অ্যাবডোমিনাল কথা বলা হচ্ছে, যে অ্যাবডোমিনের উপরে চাপ দিলেই হলো। না, জিনিসটা কি করি আসলে এটা বলো। এক্সপ্লেইন দ্যাট। মানে আমরা অ্যাবডোমিনাল জুগুলার রিফ্লেক্সটা তো দেখাচ্ছ, দেখো মুখে বলো তুমি কি করতেছো। Press over the periumbilical area. Periumbilical, right upper quadrant. Sustained pressure of the abdomen lasting for more than 10 seconds. at least 10 সেকেন্ডের উপরে হতে হবে। হইলো, তাতে কি হইলো? 10 সেকেন্ড দিছো কিনা? তুমি তো তাড়াহুড়া করতেছো, কিন্তু তাড়াহুড়া দরকার নাই, টেক টাইম। দেখো এটা কিন্তু উপরে উঠে গেল, উঠলো না? উঠছে তো নাকি? সবাই কনভিন্স কিনা নাকি? এই পর্যন্ত উঠে গেল, তাতে কি বোঝা গেল? তাতে কি বোঝা গেল? যদি আমরা অ্যাবডোমিনোজুগুলার রিফ্লাক্সটা পজিটিভ হয়, মানে যদি বাড়ে, তাইলে আমরা বুঝলাম যে এটা ভেইন। আর যদি এটা 10 সেকেন্ডের পরেও বাড়তি থাকে, তাহলে বুঝলাম যে পেশেন্টটার হার্ট ফেলিয়ারে আছে, হাইপারভোলেমিয়াতে আছে। দুইটা জিনিস কিন্তু অ্যাবডোমিনোজুগুলার ডায়াগনোসিস করার জন্য, আবার প্রগনোস্টিক মানে হার্ট ফেলিয়ার। আমি যে ডায়ুরেটিক থেরাপি দিলাম, হয়তো আমার আগে এরকম ছিল, এখন হেপাটোজুগুলার রিফ্লাক্স দেখলাম যে নেগেটিভ হয়ে গেছে, তার মানে আমার ডায়ালিসিস কাজ করছে। মানে ওই জন্য আলাপ করতেছিলাম যে দিস ইজ এ
জুগুলার ভেনাস পালসেশনটা এমন একটা জিনিস যেটা কিন্তু আমরা কোনো মেশিন দিয়ে রেডিমেড মাপতে পারতেছি না। মাইন্ড ইট, এটা ক্লিনিক্যালি আমাদেরকে এই করতে হবে। এবং আমরা যদি হার্ট ফেলিয়ারের যত ডেফিনেশন পড়ি, হার্ট ফেলিয়ারের রিডিউস ইজেকশন ফ্র্যাকশন, প্রিজার্ভেশন, সবখানে হইলো 1 নম্বর হইলো ক্লিনিক্যাল ফিচার্স অফ দ্য হার্ট ফেলিয়ার। এবং ওইখানে সেই ডিসনিয়া, অর্থোপনিয়া, সেখানে প্যাডাল এডিমা, সেখানে হেপাটোমেগালি, সেখানে ক্রেপস, সেখানে এই রেইজ জুগুলার ভেনাস পালসেশন দেখবা 1 নম্বর। না হইলে কিন্তু হার্ট ফেলিয়ার ডায়াগনোসিস হবে না। তুমি যতই ইকোতে এইটা পাইছি ওইটা পাইছি হবে না, তোমার ক্লিনিক্যাল ফিচার্স থাকতে হবে। ইকো অনেক কিছু তোমাকে কনফিউজ করতে পারে, সেই জন্য এই জুগুলার ভেনাস পালসেশনের এই ইম্পর্টেন্ট। এটা যদি রেস্ট পাই, আমার ইকোতে হার্ট ভালো আছে, মানে কন্ট্রাকশন ভালো আছে, আর কোনো ফিচার পাচ্ছি না, তাইলেও কিন্তু এটা হার্ট ফেলিয়ার উইথ প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশনের অংশ হিসাবে আমরা প্রিলিমিনারি ডায়াগনোসিস, আমরা কনফার্ম করতে আমাদের আরো সময় হতে লাগবে, কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। এটা হলো হেপাটোজুগুলার রিফ্লাক্সের এটা ইম্পর্টেন্স। মানে আমরা এই দিয়ে দেখলাম, একটু দেখি আমিও পারি কিনা। এই দেখো উঠলো, এখানে উঠলো কিন্তু, এবং থাকতেছে 10 সেকেন্ডের মধ্যে নেমে যায়। মানে দুইটাই, মানে শুধু যে ভেনের জন্য আমরা করতেছি তা না, ওই ডায়াগনস্টিক বা প্রগনোস্টিক কারণেও করতেছি। আর কি করবা বলো? Trace over the root of the neck. কি হবে করো, এবং কেন দিতেছো, কি হবে? Sir, to differentiate between the carotid pulse and the jugular venous pulse. না, তোমার কি ক্যারোটিডের সাথে তোমার কনফিউশন হচ্ছে? স্যার এখন স্যার হচ্ছে না স্যার, না হইলে তো আমার এটা করার দরকার আছে বলে মনে হয় না। আরেকটা হলো যে তুমি সবসময় অপোজিট সাইডে ক্যারোটিড ফিল করতে পারো, ওইটার সাথে পালসেশনের সাথে এটা কি একই সময় আসতেছে কিনা, না করো নাই তো? এটা দেখার সময় এই ক্যারোটিডের আমি হাত দিলাম। আমি জুগুলার ভেনাস আদৌ দেখা যাচ্ছে কিনা, রেজ কিনা, সত্যি জুগুলার ভেনাস পালসেশন কিনা, তারপর আরেকটা শিওর হওয়ার জন্য অপোজিট লেফট ক্যারোটিডের উপরে পালসেশন করে ওটার সাথে এটা মিলাতে হবে। কি পাবো? ওটার সাথেই আসতেছে কিনা। এখন হলো তাইলে আমার কাছে এটা প্রিলিমিনারিতে মনে হচ্ছে যে এটা একটা রেজড প্রেসার, জুগুলার ভেনাস প্রেসার ইজ রেজড। এখন কত রেজড এইটা তোমার মাপতে হবে। কি আনছো মাপার জন্য? আচ্ছা, কেমনে কি মাপছো একটু বলো। সবাই দেখতেছো তো না? হ্যাঁ না বলো না? দেখা যাচ্ছে না, মানে ভুল ভাল হচ্ছে তো কিছু, তা বলতেছো না তো, বলো। তোমাদের মধ্যে কোশ্চেন যেটা আছে এটা কিন্তু স্যারকে করবা, যে স্যার এটা কি করব কি না করব। আমরা কিন্তু পরীক্ষার সময় একটা জিনিস দেখি, তোমার কাছে দুটো স্কেল আছে কিনা। বিশেষ করে লং কেসে তুমি বললা জেভিপি রেজ, তুমি কি দিয়ে মাপছো? তুমি আমাকে স্কেল দেখাতে পারলা না, আমরা কিন্তু খেপে যাই। তুমি তো মাপই নাই, তুমি নাম রিপিট করলে ফলস ইনফরমেশন দিচ্ছ আমাকে। কাজেই বি কেয়ারফুল। তোমার একটু উপরে না, বিশেষ করে লং কেসে আমরা চাই যে তোমরা সত্যি প্রপারলি জিনিস আছে তুমি মাপতে পারছো এটা দেখে। কি করছে একটু বলো, নাহলে বোঝা যায় না। আগেরটা আগে বলো, এই যে এটা ধরছো যে এটা বলো কোথায় বসাইছে স্যার? external angle থেকে স্যার, external angle means junction of the manubrium sternum. So এখান থেকে স্যার ভার্টিক্যালি স্যার, vertically হাত কাপলে টাপলে চলবে না স্যার। এটা স্যার হরাইজন্টালি ফ্রম দ্য, মানে হাত কাপা মানে হলো তুমি প্র্যাকটিস করো নাই ওয়ার্ডে। না স্যার, হ্যাঁ, স্যার এটা একটু হবে, এটা একটু কত হয়েছে দেখো তো দেখি ভাই। 6 হয়েছে, 6 সেন্টিমিটার হয়েছে। কি এটা, তাতে কি বোঝা গেল? তবে এটা আমি বলি, দুইটা তোমার যদি পকেটে নাও থাকে তাইলে হবে কেন, এইটা তোমার স্কেল না হইলেও হয়, কলম হইলেও হয়, যে কোনো একটা জিনিস দিয়া এখানে
মানে এইটা দরকার আছে, এই যে সেন্টিমিটারের মান। তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল থেকে 6 সেন্টিমিটার পালসেশনের ই পাইছে, তাতে ইন্টারপ্রিটেশন করো। Sir, jugular venous pressure is raised 6 centimeter from the external angle. এখন ইন্টারপ্রিটেশন, এটা হলো তোমার ফাইন্ডিং। জি স্যার। ইন্টারপ্রিটেশন আগেরটা হলো ফাইন্ডিং, তারপরে এখন ইন্টারপ্রিটেশন পার্ট আছে। কোশ্চেনটা কি আছে? মানে রেজড হইছে, জি রেজড হইলো মানে কত নরমাল কত, তাইলে স্যার, কত হইলে তুমি নরমাল মনে করতা? external angle থেকে up to 3 centimeter পর্যন্ত থাকলে স্যার নরমাল। কেউ 4 বলে, আচ্ছা যাই হোক 3টা, তার মানে এটা রেজড আছে। এক্সটার্নাল অ্যাঙ্গেলটা কেন নিলা? আমি তো মেনুব্রাম স্টার্নাম থেকেও নিতে পারতাম। স্যার রাইট অ্যাট্রিয়ামের সঙ্গে স্যার external angle ভার্টিক্যালি কত এটা পরিষ্কার করে represent- বলবা সবসময়। স্যার It reflects the center of the right atrium. হুম। Right atrium এর প্রেসার 5 মিলিমিটার। হ্যাঁ, এই 5 মিলিমিটার ইকুইভ্যালেন্ট হলো এই আমার মেনুব্রি এক্সটার্নাল অ্যাঙ্গেলের ডিসটেন্সটা। আমি তো রাইট এটিএম থেকে মাপতে পারি নাই, আমি মাপছি হলো রাইট এট্রিয়াল সেন্ট্রাল প্রেসারটা, যেখানে রেফারেন্স ভ্যালু এটা হলো মেনুব্রি এক্সটার্নাল অ্যাঙ্গেল, এর থেকে আমরা বলছি রাইট এট্রিয়াল প্রেসার মিন্স তো সেন্ট্রাল ভেনাস প্রেসার। সেন্ট্রাল ভেনাস। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার। আরেকটা জিনিস আছে স্যার, বলা হচ্ছে যে মেরিভার স্টার্নিটা হলো আমি বডি যে পজিশনে থাক, রাইট লেফট, আমি উল্টানো ওই জায়গাটা থেকে রাইট এর মিডল, কিন্তু এটা ফিক্সড না ওইটাই বলতেছি, একদম তাই বলতেছি যে রাইট এটিএম এর সাথে ওইটার একটা রিলেশনশিপ, যে ওইটা একদম ফিক্সড ওইটা যে মিড অ্যাট্রিয়াল প্রেসারটা যেটা, সেটা রিফ্লেক্ট করে ওই লেভেলটা। ওইটাও তো একটা ইয়ের মতো হিসাবে লেভেল আর কি। লেভেল। হ্যাঁ, তো আমাদের এটা হলো ইন্টারনাল জুগুলার ভেনটা হলো একটা ম্যানোমিটার আর কি, এটাকে আমরা ম্যানোমিটার হিসেবে ধরছি। ধরা এটাকে এখন আমরা মেনুব্রি এক্সটার্নাল যদি 5 সেন্টিমিটার মানে মিলিমিটার মার্কের ই থাকে, তার সাথে আমার 5 থেকে এখানে যোগ হয়েছে, মানে 5 মিলিমিটার মার্কারি মানে হইলো তোমার কত, ওয়াটারে হইলে 7টা হবে আর কি, হয়তো মানে 7 হবে বা এরকম হবে। হ্যাঁ, তার মানে এটা 7 আর 6 হইলো 13 হয়ে গেল আর কি। হ্যাঁ, সাধারণত 8 থেকে 9 সেন্টিমিটার অফ ওয়াটারের মধ্যে থাকা উচিত সেন্ট্রাল ভেনাস প্রেসারটা। এই এটা তো নাকি বোঝা গেল? এনিথিং এনিথিং ডায়ালিসিস করা দরকার কিনা, কতটুকু করা যাবে? কারণ 13 সেন্টিমিটার ওয়াটারের মতো তার যে ভিপি আসলে তুমি পাচ্ছ, সেন্ট্রাল ভেনাস প্রেসার পাচ্ছ, সরি সেন্ট্রাল ভেনাস প্রেসার তবে পাচ্ছ। এটা তো এই ফারানা হয়তো বলবে না, থিওরিটিক্যাল আর একটা কথা, বাট ইট ইজ অ্যাকচুয়ালি ইট ইজ নট দি সেন্ট্রাল ভেনাস প্রেসার। ওয়াই? পোস্ট গ্রাজুয়েট না স্টুডেন্ট সবাই? হ্যাঁ, আন্ডার গ্রাজুয়েটের জন্য ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েটের জন্য ঠিক নাই। কে বলবা পেছন থেকে, কে বলো? সেন্ট্রাল ভেনাস প্রেসার আর জুগুলার ভেনাস প্রেসার সমান, এটা আমরা জানি, এটা ঠিক আছে কথাটা, কিন্তু পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য কথাটা ঠিক নেই। এটা কিছুটা কম হয় জুগুলার ভেনাস প্রেসার। কেন? যদি আমরা বলি যে রাইট এট্রিয়াল প্রেসারের ডাইরেক্ট কমিউনিকেশন, আসলে তো ডাইরেক্ট না, ও তো সুপেরিয়র ভেনা ক্যাভা হয়ে গেছে। আর একটা হলো একটা ভালভ থাকে এন্ট্রি অফ দি জুগুলার ইন্টারনাল জুগুলার ভেইন টু দি সুপেরিয়র ভেনা ক্যাভা, ওই ভালভ কিন্তু কিছুটা প্রেসার ড্যাম করে। সেই জন্য যখন আমরা জুগুলার ভেনাস প্রেসার বেশি পাই, আসলে সেন্ট্রাল ভেনাস প্রেসার তার থেকে কিছুটা বেশি, এটা মাথায় ইম্পর্টেন্ট আর কি। যদি ও নর্মালও পাইতো তাইলেও আমরা ধরে নিতাম পেশেন্টের ফেলিয়ারের ফিচার তো আমরা অন্য কিছু আছে কিনা দেখবো, তখন ধরে নিতাম যে না এখনো প্রেশারটা বেশি আছে। এটা মনে রাখতে হবে যে আমরা যেন খুশি না হই যে না নর্মালের মধ্যে আছে, কিন্তু নর্মাল হওয়া মানেও হইলো যে কিছুটা বেশি সেন্ট্রাল ভেনাস প্রেসার। আচ্ছা, এনিওয়ে, এখন তুমি কি দেখবা? এটা প্রেসার মাপামাপি হইলো, এখন কি দেখবা? So I want to find out the cause and to see the relevant. না, তোমার নেক ভেইনের মধ্যেই থাকি আমরা, আমরা তো কজটা দেখবো না আমরা যদি পারি সময়। আর নেক ভেইন আমার কি দেখার বাকি আছে না? কারণ আমার তো প্রেসার দেখলাম, যে কোনো জিনিসেরই কিছু দেখা, অ্যাপেক্স ভিটের লোকেশন
and the characteristic, তাই না? তারপরে এরকম সব জায়গাতে কিন্তু একটা জিনিস দেখি না আমরা, এটা ওইটা এটা ওইটা। এই নেকবেনের মধ্যে একটা হলো প্রেসার দেখবো, আর একটা হলো ওয়েভ ফর্ম দেখবো, which is very difficult না? ওয়েভ ফর্মটা দেখো, ওয়েভ ফর্ম এখানে আমাদের থিওরি একটু জানতে হবে যে আমি আসলে কি কি ওয়েভ আশা করি, কি কি ওয়েভ আশা করি বলো। X wave, X descent, V সি wave, তো আর আমরা দেখতে পারি না আসলে, এ আর ভি A আর V, সি আছে, আর একটা হইলো তোমার ডিসেন্ট গুলি দেখতে পারি Descent. ভালো, এক্স ডিসেন্ট আর ওয়াই ডিসেন্টটা। তো আমরা তো অত বেশি ভালো বুঝতে পারবো না, আমরা যেটা বুঝতে পারি থিওরিটিক্যালি তো একটা পড়লাম, কিন্তু আমরা প্যাথোলজিতে কি হবে এটা জিনিসটা আমাদের বোঝার কথা। মানে এই ওয়েভ তো আছে আছে আমাদের যে অ্যাক্টিভ সিস্টেমের সময় এই ওয়েভ, কিন্তু এই 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 ওয়েভের সময় এই ওয়েভের ইটা কি বলে, না না না, এই ওয়েভটা কি রকম ভাবে প্রেজেন্ট করতেছে এটা ইম্পর্টেন্ট। মানে জায়ান্ট ওয়েভ হিসাবে ক্যানন এগুলি যদি পাই তাহলে ইম্পর্টেন্ট। মানে তুমি এমনি একটা ভেনাস ওয়েভে ওয়েভ খুঁজে পাইলা, এটা খুব ডিফিকাল্ট যে এই পেশেন্টের এই ওয়েভ আছে। যেমন এই পেশেন্টের জন্য যদি আমি এখন এই ওয়েভটা খুব প্রমিনেন্ট পাই, প্রমিনেন্ট ওয়েভ মানে আইদার ইট ইজ এ জায়ান্ট ওয়েভ, জায়ান্ট ওয়েভ মিনস যে আইদার যে পালমোনারি হাইপারটেনশন হয়ে যখন আমার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে তখন এই ওয়েভটা জায়ান্ট হতে পারে, আর ট্রাইকাসপিড স্টেনোসিস তো থিওরিটিক্যাল এটা। আর একটা হলো ক্যানন ওয়েভ হবে যখন আমার ওই কমপ্লিট হার্ট ব্লক হয়েছে, তো তখন হয়তো মাঝে মাঝে দেখা যাবে, আবার জাংশনাল রিদম হয়েছে রেগুলার দেখা যাবে। এই প্যাথোলজি থাকলে বুঝতে সুবিধা। ইউ আন্ডারস্ট্যান্ড মি না? আমি বুঝবো কিভাবে? এবারে তো আমি ইন্সপেকশনে মানে ম্যানুয়াল কিভাবে করতে? এইখানে তোমার দেখতে হবে যে তোমার আমার পজিটিভ দুইটা মেইনলি, সি যদিও আছে কিন্তু মেইনলি দুইটা আমার যে পজিটিভ ওয়েভ আসবে, আউটওয়ার্ড ওয়েভ আসবে। এখানে কি লেফট কিউটিভি পালসেশন? না ওইটাই বলতেছি, না ফার্স্ট রাউন্ডের সাথে না, আমরা সবসময় ক্যারোটিডের সাথে যে আমরা, হ্যাঁ যখন তোমার এই ওয়েভটা হয় কথা অ্যাট্রিয়াল সিস্টোলের সময়, অ্যাট্রিয়াল সিস্টোল হয় কখন? ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময়। তার মানে ওই সময় হবে ক্যারোটিডের পালসেশনের আগে দেওয়া হবে, হ্যাঁ আগে দেওয়া হবে সোজা। মানে তুমি যদি বাংলা ভাষায় মনে রাখো, জাস্ট ক্যারোটিডের আগে দেওয়া মনে হচ্ছে তাহলে এ ওয়েভ, তারপরে দেওয়া হইলে বি ওয়েভ, এটা মনে রাখো। সিটা তোমার মনে করা খুব মুশকিল, সি হবে তখন যখন তোমার প্যাথোলজি, সবসময় এটা মনে রাখতে হবে। ওয়েভের ইম্পর্টেন্স হলো প্যাথোলজির সময়। নর্মাল পালসেশনের ওয়েভ ফর্ম গুলি বোঝাও মুশকিল। আমাদের এটা কেন শিখতে হবে যে যখন প্যাথোলজি হয়, যখন আমার ভি ওয়েভটা বড় হয়ে যাবে তখন আমি বুঝবো যে সিস্টোলের সময় আমার এই ওয়েভটা হচ্ছে, তাইলে ট্রাইগ্লিসারিড রিগারজিটেশন ইজ দি কমনেস্ট কজ অফ দি। তখন কিন্তু এর যদি ট্রাইগ্লিসারিড রিগারজিটেশন না থাকে তাইলে কিন্তু আমার ওই ভি ওয়েভ বা সিবি ওয়েভ আমার অত প্রমিনেন্ট হবে না, আমি অত বুঝতে পারবো না। বুঝতে পারছো কথাটা? যেমন এক্স ডিসেন্ট ওয়াই ডিসেন্টের বেলাও তাই, যে বলা হয় যে এরা আমরা ডিসেন্ট গুলি ভালো বুঝি কারণ ওই ওয়েভ গুলি ভালো বোঝা যায়। ক্যারোটিডের বেলা আমার আউটওয়ার্ড মুভমেন্টটা ভালো বুঝি, আর এটার বেলা হইলো ইনওয়ার্ড মুভমেন্ট বা ভালো বুঝি। এখানেও তাই, তোমার ওয়াই ডিসেন্টটা যেমন ইয়ের সময় কনস্ট্রাকটিভ পেরিকার্ডিয়াম বা কার্ডিয়াক ট্যাম্পোনেটের সময় খুব র্যাপিড, ওইটা হয়তো তখন আমরা ভালো বুঝতে পারি। কিন্তু এইখানে তোমার এখানে দেখো এই যে এখানে তোমার এই ওয়েভ গুলিকে আইডেন্টিফাই করে বলা একটু মুশকিল, কারণ এর প্রমিনেন্ট না কোনোটা। মানে বেসিক প্যাথোলজিটা বোধহয়, আমি জানি না বেসিক প্যাথোলজি কি, কোন ওয়েভ প্যাটার্নে কোনো প্যাথোলজি তৈরি করছে বলে মনে হচ্ছে না। বুঝতে পারছো? যদি কনস্ট্রাকটিভ ফেলিওর থাকে আমি তো রেট জেপিটি পাবো, যদি তা পালমোনারি হাইপারটেনশন না থাকে তাহলে তো ওয়েভটা আমি আলাদা করে। সেটাই বলতেছি, এই পেশেন্টের যদি শুধুমাত্র কনজেস্টিভ ফেইলিয়ার ডিউ টু দি সে ডিসিএম ধরে নিলাম, ডিসিএম ধরে নেই,
তাহলে কিন্তু আমার ওয়েব ফর্মের এইগুলি প্রমিনেন্ট হবে না। প্রমিনেন্ট না হলে কিন্তু ওইটা ডেমনস্ট্রেট করানো খুব মুশকিল। হ্যাঁ, জেভিপি এটা রেজড হবে, কিন্তু ওয়েব ফর্ম। কাজে আমি যেটা বলতে চাই যে নর্মাল প্যাটার্ন অফ দি ওয়ে আমাদের জানতে হবে, যাতে আমরা প্যাথোলজিটাকে আইডেন্টিফাই করতে পারি। এটা ইম্পর্টেন্ট। বুঝছো? তোমরা যে নর্মাল একটা জুগুলার ভেনাস প্রেসারকে নিয়ে যদি খুব মাথা ঘামাও যে এ ওয়েভ এক্স ওয়েভ দিচ্ছেন, এটা নিয়ে খুব বেশি তোমরা, এটা অনেকটা সাবজেক্টিভ ফিলিং এর মতো হবে। কিন্তু যখন আমরা একটা এখানে যদি ক্যারোটিডের মতো একটা পালসেশন থাকে, ওকে যেমন জিজ্ঞেস করতেছিলাম এটা ক্যারোটিড মনে করো কিনা, ও বললো না। কখনো কখনো মনে হয় ক্যারোটিড, তখন আমাদের চিন্তা ওইটা সিবি ওয়েভ। মানে কতগুলি জিনিস কিন্তু তোমাদের বুঝতে হবে, যে আমরা ওই কারণ জানা পড়ি না। আমরা জানি যে ট্রাইকাসমিক রিগারজিটেশনের সময় সিবি ওয়েভ প্রমিনেন্ট হয়, এ ওয়েভের বেলায় যেগুলি বললাম, ওয়াই ডিসেন্টের বেলায় বললাম, ঠিক ওই কারণে ওগুলি যদি হয় তখন দেখবা যে ওই প্যাথোলজি তখন তুমি এখানে এসে যোগ করতে পারবা। যে patient- স্যার আমি একটা কোশ্চেন করি, আমি ছাত্রদের অনেক সময় করি যে আমি খুব প্রমিনেন্ট ভি ওয়েভ পেলাম, তাহলে আমার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কোনো কিছু কি ইন্টারেস্টিং পেতে পারি? দেখে ওই প্রশ্নের উত্তরটা দাও, তখন লিভার দেখতে হয়। এপিগাস্ট্রিক পালসেশন পালবে। পালসেটাল লিভার পেতে পারি। এইখানে হাত দিবা তুমি। Yes. যখন শর্ট কেস থাকলে তো তুমি হাত দিতে পারো না, কিন্তু একটা লং কেসের সময় কিন্তু সবসময় দেখবে যে এখানে কি আছে। তোমার যার জন্য জুগুলার ভেন কিন্তু ইনডিপেন্ডেন্টলি আলাদা করে এক্সামিন করে উত্তর দেওয়াটা কিন্তু কঠিন, যদি না তুমি পুরো প্যাথোলজি জেনে চলে আসো। অথবা তোমাকে ওরা নিয়ে আসছে কেস যে শুধু রেজড একটা কিন্তু ওই ওয়েভ ফর্মের বোঝানোর জন্য তোমরা এটা আনো নাই, তাই তো নাকি? এখানে তোমার না, এখানে কিন্তু নাই তার, কেন নাই? একটা কোশ্চেন করি স্যার, যে যদি ডায়াবেটিক ট্রিটমেন্ট শুরু হয় তাহলে আমার কনজেস্টিভ ফেলিওর যে তিনটা সাইন, রেস জেপিপি, পেটাল ইডিমা, হ্যাপাটোমেগালি, এই তিনটার মধ্যে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, ডিজিপেয়ার করবে কোনটা আগে? বলো। কোনটা? লেগ ইডিমা সবার আগে যাবে। দেন হচ্ছে স্যার কনজেস্টিভ হেপাটোমেগালিটা কমে আসবে, একদম লাস্টে স্যার জেবিপিটা নরমাল হবে স্যার। আর যখন শুরু হয় তখন কোনটা আগে? স্যার তখন রিভার্স অর্ডারে স্যার, প্রথমে জেবিপি সবার আগে আসবে, তারপর টেন্ডার হেপাটোমেগালি, তারপর লেগ ইডিমা। মানে এটা খেয়াল করো যে স্যার যে প্রথমেই বলছিলেন রেজ জেপিপি সবচেয়ে বড় ইম্পর্টেন্স হলো শুধু রেজ না, ওটা ইন্ডিকেট করে রুগী কিন্তু ভলিউম ওভারলোড অথবা ফেলিওরে আছে, এই কথা কিন্তু স্যার প্রথমেই বলছিলেন। এই ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা এখানেই। ব্যথা আছে এই জায়গায়, কোনো ব্যথা আছে? বেসিক ডায়াগনোসিস কি জানো না? কেন তার কিন্তু হেপাটোমেগালিও নাই। শ্বাস, লম্বা শ্বাস, শ্বাস ব্যথা আছে এখানে? ভালগুলো হইলো ফেলারে গেলে তো এই যে আমরা যে স্যার যে কথাগুলো বলছিলেন, এটা ইম্পর্টেন্সটা হলো ওয়েবগুলো অ্যাবনর্মালিটি থাকলে সেটা ইম্পর্টেন্ট। আমার মনে আছে আমি যখন সিএ আছি, আমি বসে আছি, আমার থেকে অন্তত 15-20 ফিট দূরে একটা পেশেন্ট, আমি ওখানে টেবিলে থেকে বসার সময় আমি দেখি একটা পেশেন্টে ক্যানোনের দেখা যাচ্ছে, আমি বলছি এই এক্ষুনি ওর পালস দেখাও, এটা ইসিজি করো। I diagnosed complete heart block from seeing the canal wave of JVP when I was a trainee doctor. কাজে এটা যে স্যার যে বললেন যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হলো যখন প্যাথোলজি হবে সেটা ইম্পর্টেন্ট। এট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্ট যখন হার্ট ফেলিওর থাকে তখন তার জেভিপি ওয়েভগুলো দেখবা, এবং ওটা দেখে বোঝা যায় পেশেন্টের যে এট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে। ওইরকম প্রমিনেন্ট কোনো নাই, প্রমিনেন্ট ওয়েভ নাই, একটা ওয়েভ থাকে সেটাও ইরেগুলার না থাকে, থাকুক, মানে আউটওয়ার্ড প্রমিনেন্ট ওয়েভ দেখতেছো, দেখা যায় না। তখন মনে করতে পারো যে এটা আর যদি এদিকে হাত তো দিছো একটু না, বা এদিকে দিছো, টোটালি ইরেগুলার, তুমি এদিকে হাত দেওয়াটা কিন্তু তোমার জায়েজ আছে জুগুলার ভেনাস দেখার সময়। কাজে এটা একটা সুবিধা। হ্যাঁ, লেফট সাইডে ক্যারোটিড দেখতে পারো, তুমি অ্যাপেক্স দেখতে পারো, অ্যাপেক্স শুনতে পারো, কাজে করতে পারো স্যার, সেটা তো এলাও আমাদের। আমার হ্যাঁ। জেভিপি করা পার্ট হিসেবে তো আমি হার্ট সাউন্ড শুনতে পারি, হার্ট সাউন্ড শুনতে হলে মতো জিজ্ঞেস করে নিতে হবে, জিজ্ঞেস করে নিতে হবে। জিজ্ঞেস ঠিক করে আছে, কিন্তু এখানে রুটিন এক্সামিনেশনে তুমি এখানে হাত দিতে পারো, এই ক্যারোটিড হাত দিয়ে তুমি অনেক কিছু বুঝে ফেলতে পারো।
হইলো নাকি? স্যার আমার মনে হয় যে আজকে কিন্তু আমার ধারণা এই যে যে ছোট 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 জিনিসে কিন্তু অনেক ডিটেল আলোচনা হয়ে গেল, অনেক জিনিস আমার ধারণা ছাত্রদের ক্লিয়ার হয়েছে, অন্তত আমার ভালো লাগছে, আমার খুব মনে আর হয়েছে ওই যে পোস্ট clear। গ্রাজুয়েশনদের জন্য ওইটা একটু মনে রাখবা যে এটা সিবির চাইতে এটা একটু কম থাকে আর কি। হ্যাঁ। মানে এটা যে রেজ প্রেসার পাও আসলে সেন্ট্রাল ভেনাস প্রেসার আরো একটু বেশি, এটা ইম্পর্টেন্ট। স্যার এখানে আরেকটা কোশ্চেন করি স্যার, ধরা যাক একটা পেশেন্টের আমি ইয়েটা পেলাম, ওই জেভিপিটা ভিওএফটা প্রমিনেন্ট পেলাম, ভিওএফ প্রমিনেন্টে এটা ট্রাইকাসপিড রিগার্জিটেশন নাকি এটা পালমোনারি হাইপারটেনশন, আমাকে যদি কজ জিজ্ঞেস করা হয় তখন কি আমি এক্সামিন করে এটা বলতে পারি? আমার যে আরভিএইচ ফিচার থাকে, পালপেবল পিটে থাকে, তাহলে তো আমার ইজি হয়ে গেল যে এটা পালমোনারি হাইপারটেনশন থেকে হয়েছে। না, পালমোনারি হাইপারটেনশন থেকে হইলেও তো ট্রাইকাসপিড রিগার্জিটেশন হয়ে সিবিওএ প্রমিনেন্ট হইতে পারে। আর শুধু পালমোনারি হাইপারটেনশনের জন্য আরবি হাইপারট্রফি আরে হাইপারট্রফি হয়ে যেটা হবে সেটা তো প্রমিনেন্ট এ ওয়েভ, জায়ান্ট এ ওয়েভ যেটা বলে, জায়ান্ট এ ওয়েভ। মানে রিমেম্বার দ্যাট এটা কিন্তু দুইটা আমাদের বেশ কম আছে, একটা এ ওয়েভ বাড়ে, স্টিফ রাইট ভেন্ট্রিকল এ ওয়েভ বড় হবে, কিন্তু যদি তার ওই যে পালমোনারি হাইপারটেনশন হয় টিয়ার হয়ে বাড়ে তাহলে কিন্তু ভি ওয়েভটা প্রমিনেন্ট হবে। তখন প্রমিনেন্ট ভিউ। সেক্ষেত্রে হয়তো এ ওয়েভ প্রমিনেন্ট হতে পারে কিন্তু ভি ওয়েভটা প্রমিনেন্ট হবে, ওই সময় তো স্যার দুইটাই প্রমিনেন্ট হতে পারে, এ ওয়েভ প্রমিনেন্ট ভি ওয়েভ প্রমিনেন্ট হতে পারে। আমরা আসলে এটা রেগুলার দেখি না, কিন্তু কেউ যদি একটু আমরা দেখার অভ্যাস করি তাহলে কিন্তু এই মজার জিনিসগুলো আসলে দেখা যায়, প্যাথোলজিতে দেখা যায়। অবশ্যই প্রেসারটা দেখা উচিত, মানে বেড সাইডে প্রেসার দেখা, কনফিডেন্টলি দেখা। মানে আমরা তো অনেক সময় দেখে গেলে যে না মনে হচ্ছে, আমরা যদি বারবার দেখি, যেটা আমি কাকে বলছিলাম হয়তো, যে ক্লিনিক্যাল পারফেকশনের জন্য হলো প্র্যাকটিস ছাড়া আর কিছু না। যেমন আমি একটা উদাহরণ দিই, মারমার আমি সবসময় শিখাতাম যে 50টা মারমার বা 20টা 25টা মারমার তুমি মাইট্রিস্টোসিসের মারমার ওস্তাদের কাছ থেকে শুনে নাও, মানে যে এটা কি মাইট্রিস্টোসিসের মারমার, এরকম 20টা 25টা শুনো, তারপরে ওইখানে যেই মারমার ওইটা মাইট্রিস্টোসিসের মারমার, ওইটা হ্যাঁ মেশিন লার্নিং এর মতো আর কি। মেশিন লার্নিং করে তো ওইভাবেই না, অনেক ওনাকে ইনফরমেশন ইনপুট করে একটা দেয় মারমারে, এছাড়া বোঝার কোনো শিখার আর কোনো পথ নেই। আরেকটা এটা অবশ্য আজকে তো মারমারের দিন না, আরেকটা দিন হইলো যে কোথায় কোন মারমারটা পাওয়া যাবে এটা জানা, তাহলে ওইখানে ওই মারমারি মাইট্রাল এরিয়াতে যায় যদি তুমি কও যে আর্লি ডায়াস্ট্রিক মারমার পাচ্ছি অথবা প্রি সিস্টেমিক মারমার পাচ্ছি, তাহলে হবে না। তুমি ওখানে দুইটা মারমারি পাওয়া যায়, ডায়াস্টলিক, মিড ডায়াস্টলিক, আর সোজা কথা এক্সেপশনাল বা অনেক অ্যাডভান্স কথাবার্তা আছে, কিন্তু সোজা কথা এখানে তোমার বেজে যে ওই সব প্রি সিস্টেমিক মারমারি হবে, এটা পালমোনারি হোক আয়োটিকই হোক, বুঝতে পারছো কথাটা? এইরকম কয়েকটা জিনিস জানলে এই যে ক্যালকুলেশনটা এখানে খুব জরুরি স্যার, মারমা বলেন যা বলেন এই লজিক। এবং আর অ্যাটেনশন, আমি যে পেশেন্টের তো ও অ্যাঙ্গেল করে রাখছে 45 ডিগ্রি, পরীক্ষার সময় অনেক সময় যে পেশেন্ট শুয়ে থাকে সেক্ষেত্রে হাতের উপর রেখে যেভাবে করতে হবে স্যার, এই জিনিসগুলা একটু স্যার দেখান স্যার, পরীক্ষা হলে কিন্তু ওই জিনিসটা ওরা অনেক সময় মিস করে স্যার, যে কিভাবে পেশেন্টটা হাতে করতে তুমি কি পারবা, তুমি হাতে রাখতে, একা হলো ওই জায়গাটা হাতে করতে পারে না, সাপোর্ট দিতে পারে না আসলে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে। স্টার্নোক্লাইডোমাস্টার টাইট হয়ে গেলে আর আসলে দেখা যায় না। স্যার এক্সামিনার হিসেবে আমরা যেটা খেয়াল করি, ছাত্র আমার কাছে বেড রেস্ট চেয়েছে কিনা, এক্স্যাক্টলি এটা কিন্তু আমরা খুব খেয়াল করি। ও বেড রেস্ট চাওয়ার পর আমরা বলি না আচ্ছা ঠিক আছে তোমার ওটা দরকার নেই, তুমি রেজ কিনা, তখন কিন্তু আমরা ওয়েব ফ্রম নিয়ে জিজ্ঞেসই করি না। কিন্তু আমি দেখতে চাই তোমার অভ্যস্ত আছো কিনা, তুমি বেড রেস্টে চাচ্ছ কিনা। পরীক্ষার সময় এক্সামিনার হিসাবে এটা আমাদের অভ্যাস। আচ্ছা, তুমি যে রেস্ট পাইলা, তোমার আর কোনো সাপোর্টিভ এভিডেন্স দিতে পারবা এই পেশেন্টে যে হ্যাঁ স্যার ভেনাস প্রেসার রেস্ট, নেক ভেন টেন তো দেখলাম, একটা সাপোর্টিভ এভিডেন্স আর কি আছে? বুঝে নাই আমার কথা? প্রশ্ন বুঝছো তো? ওই ফারানার মতো বললো না যে স্যার কঠিন প্রশ্ন করে বলে কেউ পারে না, সোজা প্রশ্ন। কি আর কেউ বলবে? না এনগেজ না, শুধু দেন তো আমার হাত থেকে এরকম, তো এরকম তুমি তো সাপোর্ট দেখো। আর একটু নিচে যাই, দেখেন সবাই যে এই সিম্পল হাতটা দেখলে কিন্তু এটা বোঝা যায়। আরেকটা জিনিস বলি সবাইকে, এই স্টার্নাল অ্যাঙ্গেল পর্যন্ত কিন্তু উঠিয়ে দেখবা যে এনগেজ রয়ে গেল কিনা,
খুব বেশি নাই আর কি, হয়তো ওই যে ডায়াবেটিক থেরাপিতে সে ইমপ্রুভ করতেছে, খুব বেশি নাই, কিন্তু দিস ইজ ওয়ান অফ দি, কিন্তু এইভাবে ডিপেন্ডেন্ট পজিশনে অনেক ছিল, আস্তে আস্তে তুমি ওই রাইট আর্টারিয়াল প্রেশার লেভেল আনলা, তখন ওর যদি ডাইলেটেড থাকে তাহলে বুঝলা যে ডিস্টেন্ডেড। বুঝতে পারছো আমার কথাটা? এটা একটা সাপোর্টিভ, তুমি এই যে যখন একটা পুরা কেস দেখো তখন এটাও একটু করে নিলা। স্যার এটা কিন্তু চোখে পড়ার মতো, অনেক পেশেন্টে বিশেষ করে করপালমোনারি পেশেন্টে দেখবেন কপালের মধ্যে ভেন গুলা ডাইলেটেড থাকে, একদম দেখা যায়। না ওইটা তো বলছে, কপালের মধ্যে একদম যখন অনেক বেশি প্রেশার থাকবে তখন তুমি তো এই অ্যাঙ্গেল করেও পাইবা না, এমন কি একটু উঠে বসতে পারবেন আপনি, রাইট অ্যাঙ্গেলে বসায় দেখতে হবে না স্যার? হ্যাঁ তাও হয়তো নাও পেতে পারো, মানে তার এতই বেশি এই লোবিউলটা নড়বে, তখন মনে হবে যে আমার ওই যে ই সাইন কি বলে অ্যাওর্টিক রিগার্জিটেশনে কি সাইন আছে না, লোবিউল নড়ে, এই কি নাম জানে, না করিগেন না, করিগেন এটা নড়ে, যাই হোক এই লোবিউলটা নড়বে, কিন্তু ভেনাসের কারণে ওই যে তখন হইলো তোমার রুটে চাপ দিয়ে দেখবা ও এটা তো বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু এই পর্যন্ত চলে যায়, এখান দিয়ে ঢুকে তো ম্যাস্টোইডের পিছন দিক দিয়ে ঢুকে, ওই তখন ওই যে অদূত যেটা বলতেছিল যে এখানে যদি তুমি দেখো এই ভেন গুলি সব এনগোর্জ হয়ে রয়েছে, সেই জন্য বলছে ডিস্টেন্টেড মানেই যে প্রেসার বেশি তা না, ওই জন্য আমরা অত বেশি মিলাইতে পারি না, অনেক সময় লোকাল কোনো কারণে ফেসিয়াল কম্প্রেশনের জন্য ডিস্টেন্টেড হয়ে যেতে পারে, কিন্তু এরকম একটা পেশেন্টের যার নাকি আমরা দেখতেছি যে নেক ভেন একদম পুরাটাই ডিস্টেন্টেড এবং ফেলারের পেশেন্ট, তখন আমরা বলি যে এটা প্রেসার খুবই হাই, তখন আর মাপামাপি করার আর আমার স্কোপ হয় না, এটাও একটু মনে রাখতে হবে। শোন, একটা ছেলেকে আপনি জেপিপি দেখতে গিয়ে আপনি কি কোশ্চেন করবেন? পরীক্ষা ধরেন ওকে, আপনি নাহিদকে কি কোশ্চেন ধরতে পারেন? কোশ্চেন তো করা হইলো বোধহয়, হ্যাঁ নাহিদ আমি একটা কোশ্চেন করি, জেভিপি রেজ কিন্তু আমি কোনো পালসেশন পাচ্ছি না, আমি কি করব? লিস্টে তো আছে তোমাদের, ও তোমার কাছে এটা। হ্যাঁ না ওই যে প্রশ্ন উত্তর দাও, আমি কোনো পালসেশন দেখতে পাচ্ছি না, কিন্তু জেভিপি মনে হচ্ছে রেজড। নেক পজিশন পাচ্ছি না স্যার। আমি ভেনাস পালসেশন পাচ্ছি না। পালসেশন বুঝছো তো, এসপিও সুপিরিয়র ভেনাস কেবল অবস্ট্রাকশন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ আরেকটা যেটা বলছিলেন যে স্যার আগে বলছিলেন যে যদি ওখানে গ্রস অ্যাবনর্মালিটি না থাকে শুধু ভলিউম ওভারলোড হয়, সেখানে কিন্তু ওয়েভগুলো ওই এ ভি ওই ওয়েভগুলো কিন্তু প্রমিনেন্ট হয় না, কিন্তু রেজড হয়ে থাকে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে সুপিরিয়র ভেনাস কেবল অবস্ট্রাকশন থাকলে জেভিপি অনেক রেজ পাবা, কিন্তু তুমি কোনো পালসেশন এটা তো একটু আলোচনার বিষয়, ওই যে যেটা বলা হয়েছিল যে ডিস্টেন্ডেড হয়েছে, তাহলে কি রাইট আর্টারিয়াল প্রেসারই বেশি না, যদি এরকম না করে আনডিউলেটিং না করে তার মানে কি শুধু ডিস্টেন্ডেড আছে উইদাউট এনি চেঞ্জ অফ দি পালসেশন, মানে উইদাউট এনি পালসেশন, তাহলে বুঝতে হবে যে সুপিরিয়র ভেনা ক্যাভাল কোথাও অবস্ট্রাকশনের জন্য হতে পারে, এটা একটা মনে রাখতে হবে। সুপিরিয়র ভেনা ক্যাভাল সিনড্রোমে জুগুলার ভেনাস প্রেসারটা রেজ না বললে তখন ডিস্টেন্ডেড, জেবিপি ডিস্টেন্ডেড উইদাউট এনি পালসেশন, কারণ আমার এখানে যদি মেনিসকাস নাও দেখি আমি ওয়েভ ফর্ম চিনতে পারতেছি না, কিন্তু আমার এই যে এখানে দেখো মানে এরকম আনডিউলেটিং বলে শব্দটাকে ইংরেজিতে, আনডিউলেটিং, যে এইটা আমার দেখতে, এইটা যখন না থাকবে অথচ মানে ডিস্টেন্টে, তাইলে বুঝতে হবে যে সুপিরিয়র ভেনা ক্যাভাল, তো সুপিরিয়র ভেনা ক্যাভাল সিনড্রোমে তো অন্যান্য আরো দুই কিছু ফিচারগুলো চলে আসে, কিন্তু ওয়ান অফ দ্য সাপোর্টিভ ফিচার্স তখন, এটা একটা ভালো পয়েন্ট ওটা এই করছে যে সুপিরিয়র ভেনা ক্যাভাকে দেখার জন্য আমার জুগুলার ভেইন আর ইনফেরিয়র ভেনা ক্যাভাকে দেখার জন্য কি অবস্ট্রাকশন দেখার জন্য এই আর কোথায় কোথায় কানেকশন আছে দেখো, তোমার ভিতরের ভেন গুলোকে বাইপাস করে আমার সুপারফিশিয়াল ভেন গুলোতে আমার কানেকশন হতে পারে না, তার মানে অ্যাবডোমিনাল যে এপিগ্যাস্ট্রিক ভেসেলের সাথে যে ভেসেলগুলো সুপারফিশিয়াল ভেন গুলো সব প্রমিনেন্ট হয়ে যায়। হইলো তো নাকি স্যার আমার মনে হয় স্যার চমৎকার হয়েছে এটা। এটা অসকালটেট করছো তোমরা, এটা একটা খুব মানে ক্লাসিক কেস, এটা দেখে নি।
ফেল করে না, ফেল করা তো আসলে শোনো না না পরীক্ষাতে ফেল না, ইমপ্রেশনটাই খারাপ হবে। পরীক্ষাতে আমি জানি না নতুন নতুন না, তোমরা পুরানো হয়ে গেছো। মানে আমরা কিন্তু দেখতাম যে মেথোডোলজি ঠিক আছে, তুমি মেথোডোলজি, এটা হলো ইসলাম ধর্মের কথা আর কি, ইজতিহাদ কইরা ভুল পথে গেলে 1 পয়েন্ট আর ঠিক পথে গেলে 2 পয়েন্ট। এখন তুমি মেথোডোলজি ঠিক করে ভুল গেলেও তুমি 1 পয়েন্ট পাবে, যদি মেথোডোলজি ঠিক থাকে। তুমি বুঝো নাই, ঠিক আছে, কিন্তু তুমি চেষ্টা করছো ঠিক পথে, কারণ ঠিক পথ না হইলে কিন্তু তুমি তো 0 and মাইনাস। মানে এই প্র্যাকটিস কথাটা- স্যার, মেইন কথা প্র্যাকটিস করছে কিনা আমি দেখলে বুঝতে পারি practice করছে সিনিয়র এক্সামিনারই বলছি যে এক্সামিনেশন মেথড ঠিক থাকলে কিন্তু তোমার 60% ওখানে কিন্তু হয়ে গেল। কোনটা বা কোনটা স্টেপ করছে। মানে আমি তোমাকে বলি যে ভালভুলার ডিজিজে এরকম হয়েছে, আমার কো এক্সামিনার হয়তো বলছে যে তো পারলো না, মানে সে কথার কথা অ্যাওর্টিক স্টেনোসিস বলতে পারলো না এটা, কিন্তু আমি হয়তো বলতেছি না ঠিক আছে, কারণ ওইটা অ্যাওর্টিক স্টেনোসিস বোঝা যাচ্ছিল না এটা। মানে তুমি যদি মেথড ঠিক করো, তুমি যদি ট্রু টু ইওর এক্সামিনেশন থাকো, তাহলে তুমি আশা করতে পারো যে তুমি এই at least 50% মার্ক ক্যারি করতে পারবে, তাই না? 50% মার্ক ক্যারি করতে। ডায়াগনোসিসটা তখন অত বেশি না, আর ডায়াগনোসিস করতে পারলে তো খুবই ভালো, কিন্তু শুধু ডায়াগনোসিস করা দিয়ে কিন্তু তোমার আশা ভালো মন্দ এটা হয় না। আমাদের একটা অবজারভেশন হলো এই জন্যই যে কেসটা তুমি জানো না সেটা তোমার পরীক্ষা ভালো হয়, যেটা তোমরা জানো সেটা তোমরা মেথোডোলজিতে ভুল করো এবং আমাদের বিরক্তি উৎপাদন করো, এবং সেখানে তোমরা আসলে খারাপ করো। জানা না থাকলে তোমরা একদম স্ট্রিক্ট মেথোডোলজি ফলো করে দেখি আমি এরা ভালো করতেছি, এটা রেগুলার। স্যারও আমার ধারণা এটা একমত। হ্যাঁ, মেথোডোলজি ফলো করতে। আর জুগলার ভেন তো অনেক সময় নেগলেক্টেড হয়, তো কারণ ওই যে একটু ম্যানুভার করতে হয়, দেখতে হয়, সেই জন্য। মানে আমরা তো শিখছি যে আমাদের প্রফেসর আবু জাফর স্যার ছিলেন, স্যারের ছিল পালস, ব্লাড প্রেশার আর ভেইন, এই 3টা জিনিস আমরা যদি ভালো করে জানি তাইলে নাকি কার্ডিওলজি শিখা হইলো, এরকম স্যারের একটা ধারণা ছিল। কাজেই আমরা ওই এই জন্য ভেনের প্রতি আমাদের একটা বেশ আগ্রহ। একটা হলো মেথোডোলজি ঠিক মতো অ্যাঙ্গুলেশন করা, এই যে যা যা করা হলো ঠিক মাথাটা ওইটা ঘুরাইলা কিনা, এই যে এগুলি করে তুমি কি পাইলা, এটার চাইতেও ইম্পর্টেন্ট হলো তুমি তো সব মেথডটা ফলো করছো। ওই হেপাটোজুগুলার রিফ্লাক্সটা ঠিকভাবে দেখাইতে পারলা কিনা, বা ওটা সম্বন্ধে আইডিয়া গুলি ভালো কিনা, ওই ওয়েবগুলি থিওরিটিক্যাল জানতে হবে। প্যাথোলজি জানলে পরে তুমি বুঝাইতে পারবা। ও যদি এরকম একটা কেস নিয়ে আসতে পারতো যে কমপ্লিট হার্ট ব্লকের, তখন তুমি দেখাইতে পারতে এই যে স্যার দেখেন কেন মাঝে মাঝে বুঝছো কথাটা। স্যার কোশ্চেন আসছে কিছু, যেমন স্যার ইজ নেক বেইন এন্ড জিবিপি সিনোনিমস? না, synonyms না। There is a lot of neck veins, internal neck veins, external internal jugular vein, external jugular vein। কাজে এটা এই ইন্টারনাল জুগুলার ভেইন হলো আমরা আলাদাই ইন্টারনাল। স্যার হাউ টু ডিফারেন্সিয়েট এক্সটার্নাল ইন্টারনাল জুগুলার প্রেশার? আচ্ছা, নাইট How to differentiate এক্সটার্নাল এক্সটার্নাল এন্ড ইন্টারনাল ইন্টারনাল জুগুলার ভেইন। নাইট বলতে পারবো? extrajugular pressure, intrajugular pressure আমার ডিফারেন্সিয়েট করার প্রয়োজনটা কি? না, ও ভেইনটা Vein. ভেইন তো ওইটা এক্সটার্নাল মিন্স এক্সটার্নাল, ভেরি সুপারফিশিয়াল, হ্যাঁ, নাইট সুপারফিশিয়াল টু দি মাসলস। একটা হলো সুপার ওভার দ্য মাসল, আর একটা হলো কি আন্ডার দ্য মাসল। না, এটাই তো মানে ইম্পর্টেন্ট, কিন্তু অনেক সময় তোমরা ইয়ে করো এটা। এবং এটা বলা যায়, জি। আমার কথা শোনা যাচ্ছে তো? জি, আপনি এটা বলুন। বলা যায় যে এক্সটার্নাল জুগুলার ভেইনকেও কিন্তু আমরা Use করা যায়। ধরতে পারি, যদি আমাদের ওই যে ফেসিয়াল কম্প্রেশন না থাকে ইত্যাদি না থাকে। কারণ অনেক সময় ইন্টারনাল জুগুলার ভেইন অত যে ভালো বুঝতে পারবে, আর একটু বাল্কি পেশেন্ট হয়তো যদি, বা শর্ট নেক হইতো, তুমি কিন্তু যতই মেথোডোলজি করো অত ভালো বুঝতে পারবে না। সেই ক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল জুগুলার ভেইনকেও তোমরা ধরতে পারো, উইথ দি কিপিং ইন মাইন্ড যে এটা হয়তো সরাসরি অত ভালো রিফ্লেক্ট করতেছে না। এটা আমরা যদি কিন্তু ডাইলেটেড থাকে, যদি উইদাউট এনি এসবিসি অবস্ট্রাকশন, এটাও তো একটা ম্যানোমিটার, এক্সটার্নাল জুগুলার ভেইনও একটা ম্যানোমিটার। আমরা কিন্তু কোশ্চেন করি যে কখন প্রমিনেন্ট এক্স ডিসেন্ট পাবা, কখন ওয়াই ডিসেন্ট পাবা, মানে থিওরিটিক্যাল কোশ্চেন গুলো কিন্তু আমরা করি। তারপরে এ ওয়েপের কি অ্যাবনর্মালিটি দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি, ভি এ প্রমিনেন্ট হলে কি ইন্ডিকেট করে, এই কোশ্চেন গুলো আমাদের আসে। বা কোন রোগটা তুমি মোটামুটি জুগুলার ভেইন দেখেই ডায়াগনোসিস করে বলতে পারো যে এটা আছে, মেইনলি এটা আসলে কমপ্লিট হার্ট ব্লকের ইরেগুলার কেনার ওয়েবটা। স্যার কোশ্চেন এন্ড অ্যান্সার চ্যাট বক্সে স্যার দুজন একই কোশ্চেন করছেন, ডক্টর আতিকুর রহমান, ডক্টর
Komal Kormokar. একই কোশ্চেন করছেন স্যার, হাউ টু ডিফারেন্সিয়েট বিটুইন জুগুলার ভেনাস পালস এন্ড ক্যারোটিড পালস ডিউরিং এক্সামিনেশন? বলো নাহিদ এটা তো বলবা? ওই নাই দিয়ে এখন সুন্দর সুন্দর করে 10টা পয়েন্ট বলে ফেলো। দাও। কাছে এসো। 1 2 3 করে 10টা পয়েন্ট বলো। না না বানানা বলতে কি হবে, বানানা স্কিপ করে যাবে তো। Sir, rapid inward movement, jugular venous pulse, rapid outward movement, carotid pulse. র‍্যাপিড না শব্দ, প্রমিনেন্ট বলো। র‍্যাপিড শব্দ মানে তো প্রমিনেন্ট। Prominent. It is obliterated by pressing over the root of the neck. Carotid pulse are not obliterated by pressing over the root of the neck. It is changing with the posture, changing with the respiration. এইটা তো আসল পয়েন্ট একটা বাদ গেছে Sir, তো। হ্যাঁ impalpable and sir palpable. আরে ভাই তোমরা তো স্টুডেন্টরা এত প্যাসিভ হইলে তো চলবে না। এটা ইন্টারনাল জুগুলার ভেনের পালসেশন দেখার জন্য রেসপিরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমিও তো বলো নাই, আমিও বলি নাই। কারণ যেমন মাস্টার তেমন ছাত্র হয়ে গেছে। ইন্সপিরেশনে এটা ইনওয়ার্ডলি যাবে, সোজা কথা কমে যাবে। এটা হলো ভেনাস পালসেশন। কিন্তু এইখানে যে আমরা যখন এই যে হেপাটোজুগুলার দেখলাম, এটা কিন্তু ওয়ান অফ দ্য পয়েন্ট। তুমি যে পেশেন্টকে যে নিঃশ্বাসের সময় তার কি নিচের দিকে চলে যাচ্ছে কিনা, বুঝছো কথাটা? জোরে শ্বাস নিতে বলতে পারো, কিন্তু জোরে শ্বাস নিতে ফিজিওলজি তো চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছো কথাটা? আমরা সাধারণত এই নর্মাল ইন্সপিরেশনে যাই কিনা এটা আমরা দেখি। হ্যাঁ, কিন্তু তুমি বলতে পারো যে ডিপ ইন্সপিরেশনে কি আসলে আরো ডিপার সে কি চলে যায় কিনা। একটু জোরে জোরে শ্বাস নেন তো, নেন, ছেড়ে দেন, নেন, আবার নেন। এই দেখো মনে হচ্ছে কমে কমে। এটা তো ভালো প্রশ্ন করছে এবং সেটা এটা তুমি থিওরিটিক্যালি মুখস্থ করছো বোঝা যাচ্ছে, কিন্তু এখানে বলতে হয়তো, কারণ এটার সাথে ডিজিজ জড়িত তো একটা। কুসমল সাইনটা জানে কিন্তু ওইটা দেখানোর সময় দেখায় না। কেন করবো না, এটা ইম্পর্টেন্ট। কি বলে, লেভেল অফ দি পালসেশন ডিক্রিজড উইথ ইন্সপিরেশন, মানে ক্যারোটিডের সময় এটা নো এফেক্ট অফ দি ইন্সপিরেশন। ওই ভ্যারিজ উইথ দি রেসপিরেশন বইলো না, এটাও কিন্তু আমি সবাই না করি। ওই যে পালসাস প্যারাডক্সাস, তারপরে এই সব জায়গায় আছে ভ্যারিজ উইথ দি, ভ্যারিজ মানে কি হবে, ইন্সপিরেশনে বাড়ে না কমে এটা বলবো। যদি বেড়ে যায় ইন্সপিরেশনের সময় সেটা হইলো কুসমল সাইন। আর যদি তোমার ক্যারোটিডের বেলায় কোনো সম্পর্ক নাই, ইন্সপিরেশন যাই হোক না কেন। ও শেষ করে নাই তো ডিফারেন্স, ওই যে স্যার 3টা পয়েন্ট বলছে মাত্র 10টার জায়গায়। Sir, it is impalpable, carotid pulse is palpable, jugular venous pulse better to see than feel, and carotid pulse is better to feel than the see, and it has ওয়েব দিয়ে চিন্তা sir, করো, two peak in jugular venous and it's a one peak উইথ ইচ কার্ডিয়াক in সাইকেল। each cardiac cycle. So abdominal jugular reflex prominent the jugular venous pulse, and abdominal jugular reflex does not prominent the carotid pulse. নো ইফেক্ট অন No effect on carotid pulse. কয়টা হয়েছে? Sir, sir, मैंने आगे बोल root of the neck করলে বলে চারটা হয়েছে, 3টা বাকি রাখছো, ও বলে দিবে না পারা না। এটা তো ভয় পাইয়ে দেওয়ার জন্য অনেক সময় বলা হয় আর কি, 10টা বলো, তো ভয় পেয়ে গেল। এই মানে পয়েন্ট বাড়ানোর জন্য তো, সেই জন্য তো 10টা বলছি। কারণ ওখানে কলাপস আর ইয়ের মধ্যে, ডিস্টেন্টেড এর মধ্যে একটা জাংশন থাকবে ভেনাস পালসেশনের। আর কি প্রশ্ন? আমার মনে হয় আমি আমার লাইফে জেভিপি নিয়ে এত ডিটেল আলোচনা কখনো দেখি নাই, এত খোলামেলা প্র্যাকটিক্যাল আলোচনা কখনো দেখিনি।
থ্যাংক ইউ স্যার। মানে এখানে যদি আমার 5টা রুগী আনতে পারতা, জি স্যার। একটা ক্যানন ওয়েভের, একটা জায়ান্ট ওয়েভের, একটা ওয়াই ডিসেন্টের, একটা এমনি রেজ দারুণ। প্রেসার, তাইলে তোমার ইগুলি হয়ে যায় আর কি। একদম এটা আমি বলি, আমাদের প্রফেসর আবু জাফর স্যার করতেন কি, ওই পালস দেখতেন উনি রাউন্ডের সময়, তারপর 5টা পালসের রুগীকে একখানে করে আমাদেরকে বলতেন যে দেখো, কারো লার্জ ভলিউম পালস, কারো স্মল ভলিউম পালস, কারো ইরেগুলার পালস, মানে উনি আমাদেরকে এই 5টা দিয়ে দিয়ে উনি ঘুরে বেড়াচ্ছে। উনি চলে গেছে, আমরা ওয়ার্ডের মধ্যে স্যার কি দিল, কিসের জন্য দিল, এই চিন্তা করতেছি, খালি খালি সবাই পালস দেখি আর দুপুরে দাঁড়িয়ে আছি। তারপর স্যার আসলো যে কোনটা কি, দেখেন এই এটাকেই লার্জ বলে, এটা নর্মাল, এটা স্মল, মানে বারবার দেখো। প্র্যাকটিক্যাল একদম মেমোরি, আমার এটা টেকটাইল মেমোরি তৈরি হয়ে গেল। তুমি যদি এই পেশেন্টে, আমরা যদি একটা ক্যানন ওয়েভ আর তোমার জায়ান্ট ওয়েভের একটা পেশেন্ট থাকতো, তাহলে হয়তো তোমরা এই ওয়েভ সম্বন্ধে আরো সিদ্ধান্ত হয়েছে, না স্যার সত্যি এই ওয়েভ বলে একটা জিনিস আছে। এটাই থ্যাংক ইউ স্যার। আসলে অদৃশ্য যেটা বললেন যে এত ইলেভেল ডিসকাশন আসলে যেহেতু কম হয়েছে আজকে যেটা হলো, আর একটা করোনা ইস্যুতে একটা বড় ইস্যু যে স্যার যে পেশেন্টগুলো দেখা এক্সামিন করা আমাদের একটা বড় সমস্যা দেখা 1 নম্বর, যে পরীক্ষার্থীরা আসলে সাফার করছে। আর 2 নম্বর যে আমরা যারা টিচাররা আছি তারাও আসলে, স্যার যেটা বললেন, জাফর স্যার ছিলেন, স্যার মজুমদার ছিলেন, যে পেশেন্টগুলোকে দেখা এক্সামিন করা সেটা অনেক কমে গেছে। এখন আমরা দেখি যে ইসিমিক হার্ট ডিজিজ হিসেবে ব্যস্ত থাকি আমরা, কিন্তু ভালভুলার ডিজিজ বা কনজেনিটাল ডিজিজ আসলে নেগলেক্টেড। এই যে আমাদের যে 3 নম্বরে যায়, ওখানে তো স্বর্গ আছে আমার ধারণা আছে স্যার, খনি বলা যায় যে সমস্ত ডিফারেন্ট পালস, ডিফারেন্ট মারমার 3 নম্বর ওয়ার্ডে, ফিমেল ওয়ার্ডে। এখন যদি এনআইসিবি ঘুরে ঢাকা মেডিকেলে যদি যায় কেউ, এক্সামিনেশন অফ দ্য যে অ্যাবডোমিনাল এক্সামিনেশন, রেসপিরেটরি এক্সামিনেশন, লিউমোনিয়া, কনসিডারেশন, হিউজ গ্যাদারিং। ফলে সারা কিন্তু পড়াবে না, একটা পর্যায়ে পরে কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু পাস করার পরে পোস্টগ্রাজুয়েশন নিজেই এখন হয়তো যে দেখবে এনআইসিবিডি তে একটা লেভেটেল ম্যাক্সিমাম ভর্তি আছে, অথচ লেভেটেল ম্যাক্সিমাম ইজ ভেরি আনকমন থিং রাদার, কিন্তু এনআইসিবিডি তে এল ম্যাক্সিমাম নাই, এরকম এটা আনকমন বলা যাচ্ছে না স্যার। মানে প্রতি 15 দিনের মধ্যে আমরা একটা পেশেন্ট আসি। ফলে আমার মনে হয় যে প্র্যাকটিস করতে হবে। আজকে বোঝা গেল যে স্যাররা যেটা বললো যে জেবিপি কঠিন কিছু না, এই যে মেথোডোলজি ফলো করতে হবে। আর ফারহানা আজকে ডক্টর ফারহানা আহমেদ এনআইসিবিডি আরো এলিভেটলি দেখাবে। এটা যদি তোমরা রাতে পড়াশোনা করো সবাই দেখো, আর কিন্তু পড়লে হবে না। স্যার যেটা বললো যে তোমার হাত দেখলে বুঝতে হবে যে হাত কাঁপছে কিনা, স্কেল কাঁপছে কিনা, এই যে প্র্যাকটিস করাটা, এটাই ইম্পর্টেন্ট। ফারহানা বলবে। আমি মজুমদার স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে কষ্ট করে এখানে আসছেন। এই করোনার সময় করোনা বাড়ছে, স্যারের সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি স্যার। আবারও ভবিষ্যতে অবশ্যই স্যার তো ডাকলে আসবেন আমাদের এখানে, আইপিডি এর স্যার অ্যাডভাইজার, এবং ইনশাল্লাহ। এখন ফারহানা তুমি ইয়ে করো। এত নাম শুনছি বিকালে কাজ শুরু হয়, হ্যাঁ বিকালে কাজ শুরু হয়, অফিসের কাজ, ব্যাংকের কাজ, হাসপাতালের কাজ, সকালে ইন্টারনেশন, বিকালে অফিসের কাজ করে। এটা ইয়ে হচ্ছে না কেন? প্রথম স্লাইডটা আসতেছে না কেন? আমি এটা একটু সামনে নিয়েছি। আমি তো করলাম, কিন্তু এটা আসলে না কেন ওখানে আসতেছে না। থ্যাংক ইউ আইপিডিআই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। শোনা যাচ্ছে? এতক্ষণ আমরা আমাদের শ্রদ্ধেয় শাফি মজুমদার স্যার, ওয়াদুদ স্যার এত সুন্দর আলোচনা করলেন যে আসলে তেমন কিছু আর বাকি থাকে না জেবিপি। আমি শুধু একটা থিওরিটিক্যাল যেন আপনারা আবার রিক্যাপিটুলেশন করতে পারেন এবং একটা সুন্দর ধারণা নিয়ে এখান থেকে যেতে পারেন, সেজন্যই
একটা স্লাইড ফর্মে কিছু মানে জেভিপি ইনফরমেশন নিয়ে আসা হয়েছে। এটা আসলে এতক্ষণ যে আলোচনা করেছি ওটারই একটা সারসংক্ষেপের মতো। আমি ডক্টর ফারহান আহমেদ, এনআইসিবিডি তে আছি। Jugular venous pressure defined as oscillating top of vertical column of blood in the right internal jugular vein that reflect pressure change in right atrium in the cardiac cycle. It is actually a window to the right heart that providing information about the hemodynamics of the right heart. And right hearter pathologyর জন্যই আমাদের সাধারণত jugular venous pressure বা central venous pressure change হয়, left hearটের জন্য না, unless there is pulmonary hypertension. এটা একটা অ্যানাটমিক্যাল লোকেশন দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্ট্রেট কোর্স, এখানে ইন্টারনাল জুগুলার ভেইন স্ট্রেটলি ড্রেইন টু দ্য ইনোমিনেট ভেইন মানে ব্র্যাকিওসেফালিক ভেইন রাইট দেন to the superior vena cava and straightly to the right atrium. কিন্তু whereas in the left what happened, এটা left internal jugular vein drain into the left innominate vein, এটা একটা কার্ভ কোর্স নিয়েছে, then it drain to the superior vena cava. তাহলে দেখা যাচ্ছে যে right internal jugular vein টা is more a straight course than left internal jugular vein. এবং এটা anatomically located to lateral to the carotid artery and deep to the sternocleidomastoid muscle, whereas the external jugular vein is superficial to the sternocleidomastoid muscle. আমরা JVP bedside examine করি and to assess the JVP and to see the waveform. And it is not possible to see internal jugular vein pulsation directly as it is deep within the neck and covered by sternocleidoid muscle. Actually, we see the transmitted pulsation to the overlying skin and soft tissues. And this is the anatomy. First of all, we need to identify the two head of the sternal muscle when the neck is in relaxed position, and jugular vein lies between these two heads and then go straightly vertically upwards to the angle of the jaw and then behind the ear lobule. Why we prefer internal jugular vein? Internal jugular vein is closer to RA and take a direct course to SVC and RA, more accurately reflect the dynamics of the right heart. Transmission of right atrial pulsation prevented by the prominent valves in the proximal external jugular vein. External jugular vein এ যেহেতু valve থাকে সেজন্য ওই ট্রান্সমিশনটা অ্যাকুরেট নাও হতে পারে। And other structure of the neck and upper thorax causes extrinsic compression of the external jugular vein. And most importantly, when there is congestive failure, there is an increased sympathetic drive that may cause the constriction of the external jugular vein that leads to barely external jugular vein barely visible. এটাও আরেকটা কারণ internal jugular vein দেখার জন্য। Why right prefer left? I already discussed. Right straight line course to the innominate vein to the superior vena cava and RA, and less likely extrinsic compression from the other structure. And left innominate vein may be compressed by dilated aorta or aneurysm. How you differentiate JVP with carotid pulsation? JVP is superficial and lateral to the neck. Carotid pulsation is deeper and medial to the neck. Better seen than felt, and JVP cardiac pulsation is better felt than seen. JVP has two peaks and per cardiac cycle, and carotid pulsation is a single upstroke. Descents are more prominent than crest in case of JVP, and in case of carotid pulsation, upstroke brisker and visible than descent. And there is we already discussed about that. There is no change of carotid pulsation in respiration or inspiration, expiration, or any position change or any compression. But during inspiration, JVP falls and X and Y waves are more prominent. But during expiration, A wave is a little bit less prominent, but V wave is more prominent. And digital compression at the root of neck may abolish JVP unless there is severe hypertension, venous hypertension. Now the measurement of JVP. We already know what are the tools we need to measure the JVP. We need to scale, and sometimes a stethoscope. A stethoscope may not be needed, and a torchlight for better visualization. And for measurement, we need to point the sternal angle.
angle of Lewis. Why? There is a fixed relationship of external angle with the center of the array in any position. Already sir mentioned it. What would be the patient position? In most of the cases at patient with heart disease, 45-degree is comfortable. We can assess the JVP comfortably at 45-degree angle. But when the JVP is less, we need to decline the angle less than 30-degree, or if the JVP is very high, we need to increase the angle about 90-degree. It depends on whether the JVP is visible or not. And JVP is normally just visible just above the clavicle. And any pulsation, any JVP, if we see in the neck, then we roughly we can understand that JVP is raised. Patient should lie comfortably. Trunk is inclined by an angle, elevated chin and slightly rotated head to the left. Neck and trunk should be in the same line. When neck muscles are relaxed, shine a beam of light and across the skin overlying to the internal jugular vein to see its pulsation. And simultaneous pulsation of the left carotid artery or cardiac auscultation aids in timing of JVP in cardiac cycle. When we identify the column, we already saw that. Then we put a scale vertically from the angle of Lewis and identify the upper end of the venous pulse, and another scale or anything like pencil or pen from horizontally from this point towards this scale. And then we measure the height from the sternal angle to this. And this is, if it is more than 4, then we can say comfortably that the JVP is raised. And to get the right atrial pressure, we can add 5. If it is 4, then we add 5, then it is 9 centimeter of water. And we can convert it to millimeter of mercury by dividing it with 1.3. I already discussed it. Now, what is the waveform? JVP has a biphasic waveform. To understand the wave, we need to understand the cardiac cycle. We need to recapitulate our cardiac cycle. If we understand cardiac cycle, then we can easily understand the waveform. We need not to, আমাদের মুখস্থ করা লাগবে না. A wave is the first positive pre-systolic wave. It is the reflection of right atrial contraction. When the right atrium contracts, the pressure is generated within the right atrium, and it is reflected to the superior vena cava and to the internal jugular vein. And it is the dominant wave. It is larger than B wave, and it is the pre-systolic wave. And we found this wave just before first sound or the carotid, just before the carotid pulse. Then come to X descent. After atrial contraction, atria goes to relaxation. And this reflection, then the right atrial pressure falls down suddenly, and it reflected as this portion, reflected as X descent. Then come to C wave. After atrial relaxation, what happened to ventricle? Ventricle goes to isovolumetric contraction, and the pressure is generated in the ventricle against the closed valve. Both valve কিন্তু বন্ধ, tricuspid valve বন্ধ, আপনার ওদিকে pulmonary valve বন্ধ. At that time, the pressure যখন rise করে, তখন the valve is bulged towards the right atrium. ওই সময়টায় প্রেসারটা sharply একটু করে বাড়তে পারে, সেটাই রিফ্লেকশন হচ্ছে C wave. Then ventricle goes to active contraction with the opening of pulmonary valve. তখন যেটা হয়, তখন tricuspid valve pull downwards and the atrium is elongated. হঠাৎ করে তার প্রেসারটা কমে যায়, ওখানে স্পেসটা বেড়ে যায়, প্রেসারটা কমে যায়. এটাই হচ্ছে X prime এই পোরশনটা, ঠিক আছে? Then comes to X descent বললাম. Then comes to V wave.
ভি ওয়েভে কি হবে, অ্যাট্রিয়াল রিল্যাক্সেশন যখন হবে তখন প্যাসিভ ভেন্ট্রিকুলার অ্যাট্রিয়াল ফিলিং গুলো হবে, ভেনাস রিটার্ন বাড়বে, তখন আস্তে আস্তে করে অ্যাট্রিয়াল কি হবে, প্রেসার বাড়তে থাকবে। এটাই হচ্ছে নর্মালি ভি ওয়েভ। এন্ড দেন যখন অ্যাট্রিয়া ইয়ে হলো, তারপরে হচ্ছে যখন ট্রাইকাসপিড ভালভটা খুলে গেল, তখন কি হবে, র্যাপিড রাশ অফ ব্লাড টুয়ার্ডস দ্য ভেন্ট্রিকল, তখন কি হবে, আবার অ্যাট্রিয়াল প্রেসার কমে যাবে। এটাই হচ্ছে ওয়াই ডিসেন্ট। তাহলে এটা হচ্ছে সিকোয়েন্স, পুরো কার্ডিয়াক সাইকেল জুড়ে এই চেঞ্জ গুলো তার রাইট অ্যাট্রিয়ামের মধ্যে হচ্ছে। কার্ডিয়াক সাইকেল যদি মনে রাখতে পারি তাহলে এই ওয়েভ গুলো আসলে মুখস্থ করার কিছু নাই, এগুলো এখানে এটাই বলা আছে। সো দিস ইজ, আমি আরেকবার বলি তাহলে, অ্যাট্রিয়াল ওয়েভ হচ্ছে অ্যাট্রিয়াল, এ ওয়েভটা ইজ ডিউ টু অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, এক্স ওয়েভ ইজ ডিউ টু অ্যাট্রিয়াল রিল্যাক্সেশন, সি ওয়েভ ইজ ডিউ টু bulging of the tricuspid valve with the ventricular contraction, X descent is downward movement of tricuspid valve with ventricular contraction, V descent due to passive atrial filling, and Y descent is due to atrial emptying. এটা সিস্টল ডায়াস্টল একটা রিলেশনশিপ স্লাইড, এটা দরকার নেই। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে ক্যারোটিড পালসের সাথে জেভিপি, ক্যারোটিড পালস, হার্ট সাউন্ড এবং ইসিজির সাথে রিলেশন দেখানো হয়েছে। তো আমরা তো বললামই যে অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের সাথে কি হয়, এ ওয়েভ হয়, তাহলে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন ইসিজিতে রিফ্লেক্ট করে পি ওয়েভ, তাই না? তাহলে এই সময়টাই হয়। আর অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের পরপরই কি হয়, বাল্ব কখন বন্ধ হয়, কন্ট্রাকশনে, তাহলে বাল্ব বন্ধ হবে, তখন ফার্স্ট হার্ট সাউন্ড তৈরি হবে। তার মানে ফার্স্ট হার্ট, আপনি যদি হার্ট সাউন্ড শোনেন তাহলে ফার্স্ট হার্ট সাউন্ডের আগে যে ওয়েভটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে এ ওয়েভ। আচ্ছা, কন্ট্রাকশন যখন হবে তখনই তো এই যে ক্যারোটিড এই স্পাইকটা আসবে, তাই না? কন্ট্রাকশন যখন হবে, তাহলে আপনি ক্যারোটিড এই স্পাইকের আগে যে ওয়েভটা দেখবেন সেটাই হচ্ছে এ ওয়েভ। তাহলে ক্যারোটিডের সাথে যদি আমি মিলাই তাহলে ক্যারোটিড কন্ট্রাকশনের আগে যে ওয়েভটা পাবো ক্যারোটিড স্পাইকের আগে, সেটা হচ্ছে এ ওয়েভ। আর হার্ট সাউন্ডের সাথে যদি মিলাই তাহলে ফার্স্ট হার্ট সাউন্ডের আগে যেটা পাবো সেটা হচ্ছে এ ওয়েভ। আর ভি ওয়েভটা হচ্ছে কোইনসাইড করে উইথ ক্যারোটিড, অথবা এটার পরপরই, এটার সাথে অথবা এটার পরপরই পাওয়া যায় হচ্ছে ভি ওয়েভ। আর এটা ইসিজিতে হচ্ছে টি এর সাথে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন। এখানে আরেকটু গোছানো ভাবে দেওয়া আছে এ ওয়েভ এবং ভি ওয়েভ কিভাবে চেনা যাবে। এ ওয়েভ হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন আর ভি ওয়েভ হচ্ছে প্যাসিভ ফিলিং অফ অ্যাট্রিয়াম। টাইমিং ইট ইজ প্রিসিস্টোলিক, ভি ওয়েভ ইজ অ্যান্ডসিস্টোলিক। হাইট এ ওয়েভ ইজ মোর প্রমিনেন্ট, আগে বলেছি। ডিউরেশন ইজ ব্রিফ, ভি ওয়েভ ইজ মোর সাস্টেইন। রিলেশন উইথ ইকেজি ইটস পি ওয়েভের সাথে ইয়ে করে, আর এটা হচ্ছে টি ওয়েভের সাথে। এন্ড রেসপন্ড টু এক্সারশন, প্রমিনেন্স নোটেড এন্ড নট সিগনিফিক্যান্ট। এখন আসেন abnormalities of waves, কখন প্রমিনেন্ট হবে। এতক্ষণ তো প্যাথোলজি গুলো জানলাম যে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হলে, তাহলে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন যেগুলোতে কি হবে, প্রমিনেন্ট হবে, সেখানেই লার্জ এ ওয়েভ পাওয়া যাবে। কি কন্ডিশনে? ইনক্রিজ রেজিস্ট্যান্স টু আরএ ইম্পটিং, ইনক্রিজ আরএ কন্ট্রাকশন, যেমন ট্রাইকাসপিড স্টেনোসিস, আরএ মিক্সোমা, ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া। আর আবার যদি আরবির এন্ড ডায়াস্টলিক প্রেসার বেড়ে যায় তাহলে কি হবে, ব্যাক প্রেসার বেড়ে যাবে, তখন এই ওয়েভটা প্রমিনেন্ট হবে। লাইক কখন হবে এটা, পালমোনারি স্টেনোসিস, কোনো কারণে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন যদি হয় সেটার জন্য, আর অ্যাকিউট পালমোনারি এম্বোলিজম, আরভি ইনফাকশন, তাই না? আগেরটা বলেছি এটা প্রমিনেন্ট আর লার্জ এ ওয়েভ। এখন এ ওয়েভ যদি ভেরি লার্জ হয়, হ্যাঁ, তখন জায়ান্ট হয়, তখন আমরা এটাকে বলি ক্যানন ওয়েভ। এটাকে অনেক সময় এত বেশি ভিজিবল হয় যে এটাকে ভেনাস করিগনও বলে। ক্যারোটিডে যেরকম ড্যান্সিং ক্যারোটিডকে আমরা করিগন সাইন বলি, ভেনাসও এরকম যখন অনেক বড় বড় ওয়েভ পাওয়া যায় তখন এটাকে ভেনাস করিগন বলে। এটা কোন সময় হয়? এটা যখন অ্যাট্রিয়া কন্ট্রাক্টস এগেইনস্ট ক্লোজড ট্রাইকাসপিড ভালভ। হ্যাঁ, কি কি সিচুয়েশনে এটা রেগুলারলি দেখতে পাওয়া যেতে পারে অথবা ইরেগুলারলি দেখতে পাওয়া যেতে পারে। এখন রেগুলারলি পাবো আমরা জাংশনাল রিদম এবং ventricular tachycardia with 1:1 retrograde conduction. আর irregularly seen in complete heart block, classical AV dissociation, ventricular tachycardia, এবং যদি frequent ventricular extrasystole হয় তাহলে। আইসোথাইমিক কি পাবো? আইসোথাইমিক রিদম যদি হয় রেগুলার পাওয়া যাবে। আচ্ছা, আর কন্ট্রাকশন যদি না থাকে তখন আমরা ইফেক্টিভ কন্ট্রাকশন না থাকলে এভাবে পাবো না, লাইক অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আর সাইনাস ট্যাকিকার্ডিয়াতে যেটা হয়, এ ওয়েভ আর সি ওয়েভ দুটোই ফিউশন হয়ে যায়, আসলে আলাদা করে তখন এ ওয়েভ আর সি ওয়েভ বোঝা যায় না।
এখন এক্স ডিসেন্ট অ্যাবসেন্ট থাকতে পারে, এক্স ডিসেন্ট আবার এক্স ডিসেন্ট প্রমিনেন্ট হতে পারে। আচ্ছা, যেসব কারণে ভিগোরাস আরভি কন্ট্রাকশন হয় সেগুলোতে এক্স ডিসেন্ট প্রমিনেন্ট হয়, যেমন কার্ডিয়াক ট্যাম্পোনেট আর কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস। আর অ্যাবসেন্ট এক্স ডিসেন্ট হবে কিসে বলেন? টিআর। কেন? আমাদের যে অ্যাকচুয়াল রিল্যাক্সেশন হচ্ছে যখন, তখনই তো ফ্লো হচ্ছে আবার ব্যাক থেকে, আরবি থেকে আবার হ্যাঁ, তাহলে কখনোই আরএ প্রেসারটা কমতেছে না, কমতেছে না। হ্যাঁ, আর প্রমিনেন্ট ভি ওয়েভ আমরা জানি ট্রাইকাসপিড রিগার্জিটেশনে হয়, এন্ড আদার দেন ট্রাইকাসপিড রিগার্জিটেশন যেটা হয় লার্জ এসডি ভিএসডি উইথ এলভি টু আরেশন মানে গার্বোড ডিফেক্ট, সিভিয়ার কনজেস্টিভ হার্ট ফেলিওর, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এন্ড কর পালমোনালি। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে স্যার যদি অ্যাসোসিয়েটেড স্যার অন্য প্যাথোলজি থাকলে তাইলে হবে। শুধুমাত্র অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি থাকে তাহলে ইউজুয়ালি হ্যাঁ এবার তো এমটি হচ্ছে না ভালো করে, ওখানে থেকেই যাচ্ছে। মানে এতে হয় এইজন্য যে একটা তো কন্ট্রাক্ট করতে এমটি করাটা তৈরি কিন্তু করে না, করছে না ওটা। ভি ওয়েভের সময় একবারে আমরা ওয়েভটা দেখতে পাচ্ছি, ওইটাই তখন প্রমিনেন্ট হয়ে যায়। একটা ওয়েভই দেখা যাচ্ছে প্রমিনেন্ট, সেটাই। Prominent in V wave, ASD with normal venous pressure or constrictive pericarditis with increased venous pressure. আচ্ছা, র্যাপিড বাই ডিসেন্ট এটা কমনলি পাওয়া যায় হচ্ছে সিভিয়ার ট্রাইকাসপিড রিগার্জিটেশন যদি থাকে, কারণ যখনই বাল্বটা খুলবে তখন ওই গাশ অফ ব্লাড আরবিতে চলে খুব র্যাপিডলি চলে আসবে, তখন হচ্ছে এটা আমরা র্যাপিড বাই ডিসেন্টটা পাবো। এছাড়া আর কোথায় পাওয়া যায়? কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিসে পাওয়া যায়। এই দুটো ইম্পর্টেন্ট কজ। রেস্ট্রিক্টিভ কার্ডিওমায়োপ্যাথি কিন্তু দুইটা ভেন্ট্রিকেলই ছোট, দুইটা এট্রিয়াই বড়, স্টিফ রাইট ভেন্ট্রিকেল, কাজে আমার এখানে এ ভি দুইটাই কিন্তু প্রমিনেন্ট হয়ে যায়। আর স্লো বাই ডিসেন্ট হবে যদি ওই যে আউটফ্লো আর অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে আসার পরটা যদি আমার কোনো অবস্ট্রাকশন থাকে, যেমন ট্রাইকাসপিড স্টেনোসিস যদি হয় আর মিক্সোমা যদি থাকে। আর কার্ডিয়াক ট্যাম্পোনেটে আসলে যেটা হয় ওয়াই ডিসেন্টটা স্লো না, একেবারে অ্যাবসেন্টই হয়ে যায়, ওয়াই ডিসেন্ট বলেই কিছু থাকে না। এটা অলরেডি আমরা ডিসকাস করেছি, হ্যাপাটোজুগুলার রিফ্লাক্স। এটা একটা হচ্ছে যে রিফ্লাক্স করে আমি ক্যারোটিড পালসেশনের সাথে ভেনাস পালসেশন ডিফারেন্সিয়েট করতে পারি। আরেকটা হচ্ছে যদি জুগুলার ভেনাস পালসটা আমি নরমাল পাই বা না পাই, তখন আমি জুগুলার হ্যাপাটোজুগুলার রিফ্লাক্স করে দেখব যে তার তখন পাওয়া যাচ্ছে কিনা এবং সেটা সাস্টেইনলি রাইজ থাকতেছে কিনা। সেটা রিফ্লেক্ট করে কি, সেটা হচ্ছে লেটেন্ট আরভি ইনফ্যাক্ট, তার মানে আরভি ফেলিওর, তার সে আরভি ফেলিওর তার ডেভেলপ করার সম্ভব মানে হচ্ছে আরভি ফেলিওর ডেভেলপ করতেছে। এবং সাইলেন্ট টিয়ার যদি সাসপেক্ট করি তাহলে এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে দেখা যাবে আমি হ্যাপাটোজুগুলার রিফ্লাক্স দিলে তখন তার সাস্টেইন একটা সাস্টেইন ডিউরেশনে ইয়েটা বাড়তে পারে। মেনোভার স্যার বলেছে আমাদেরকে, তবে সেন্টার অফ দ্য অ্যাবডোমেনেই দেওয়া ভালো, কারণ হ্যাপাটিক যেহেতু হার্ট ফেলিওরে থাকে অনেক সময় পেইনফুল হয় সেটা পেশেন্টের জন্য। হ্যাঁ, এগুলো অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি। এটা কেন হয়, মানে এটা পজিটিভ কেন হয় লেটেন্ট ফেলিওরে? নর্মাল আরবি যেটা করে, যদি আমি ভেনাসটা, এটা আমার উদ্দেশ্যটা কি, আমি সেন্ট্রাল ভেনাস চাপ দেবো, আমার স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশনটা বাড়বে এবং ওটা ভেনাস রিটার্নটা বাড়াবে। তো যদি নর্মাল হার্ট হয় তাহলে সেই ভেনাস রিটার্নটাকে অ্যাকোমোডেট করে ফেলতে পারে 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে, কিন্তু ডিজিজড হার্ট হলে সে অ্যাকোমোডেট করতে পারে না, তখন ওটা সাস্টেইন রেজ থাকে। আচ্ছা, ওরা বলছে যে এটার যদি আমি ঠিকঠাক মতো জুগুলার ভেনাস প্রেসার করতে পারি তাহলে এটা 66% সেন্সিটিভিটি এন্ড আপ টু 100% স্পেসিফিসিটি। ওই এই জিনিসটা কিন্তু আবার একটু দেখো, ট্রাইকাসপিড মাইট্রালের মধ্যে আলাদা, ট্রাইকাসপিড রিগার্জিটেশন মাইট্রাল রিগার্জিটেশন আলাদা করার জন্য ইউজ করা যায়। And it is again a high specificity for diagnosing heart failure. স্যার যেটা বলছিলেন যে হাই স্পেসিফিসিটি ফর ডায়াগনোসিং হার্ট ফেলিওর, লেটেন্ট হার্ট ফেলিওরটা কিন্তু এটা দিয়ে আইডেন্টিফাই করা যায়।
পারে, ওগুলো অত বেশি ইম্পর্টেন্ট কিছু না, আমাদের ইলিসিট করতে পারলেই হবে। আচ্ছা, কোশমাল সাইন আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। নর্মালি ইনএক্সপিরেশনে জগুলার ভেনাস প্রেশার কি হয়, কমে যায়, কিন্তু সার্টেন ডিজিজ কন্ডিশন সেটা না কমে ইনএক্সপিরেশনে দেখা যায় বেড়ে যায়। যেমন ডিজিজ কন্ডিশনটা কি, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, তাই না? সেটাকে বলে কোশমাল সাইন। এটা কোশমাল সাইন, KUSS। অনেক সময় পরীক্ষার স্যাররা কিন্তু দিত যে কঠিন কঠিন বানানগুলো লেখার জন্য। আচ্ছা, এটা প্যাথোফিজিওলজিটা আমরা সবাই জানি, সেটাই আবার এক্সপ্লেন করেছে কেন। মেকানিজম হচ্ছে কোশমাল সাইনের, এটা কি কি কন্ডিশনে পাওয়া যায়, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, রাইট সাইডেড হার্ট ফেলিওর, রাইট সাইডেড heart infarction and massive pulmonary embolism. এখানে কি হয়, ইনস্পিরেশনে increase in negative interthoracic pressure, increase venous flow to the right chamber of the heart, right ventricular dysfunction result in impaired right sided heart filling and result increased pressure of the right atrium, lead to increase to the jugular venous pressure. বলে ফেলছি এগুলো। আচ্ছা, কার্ডিয়াক ট্যাম্পোনেটে পাওয়া যায় না এটা, এটা কিন্তু এটা সবাই স্যার এটা ঝামেলা করে সবাই যে কার্ডিয়াক ট্যাম্পোনেট আর কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসের মধ্যে। এতক্ষণ আমরা প্রতিটা ওয়েভ ফর্মের আলাদা আলাদা করে প্যাথোলজি পড়লাম। এখন হচ্ছে একটু কম্পাইলেশন করার চেষ্টা করব যে টিআরএ ওয়েভগুলোর কি কি ওয়েভের কি কি চেঞ্জ হয়। অন্য প্যাথোলজি গুলো এখানে একটা জাস্ট অ্যাকুমুলেশন করেছি আমি। জেভিপি ইন ট্রাইকাসপিড রিগার্ডেশন কি হবে, এলিভেটেড জেভিপি পাওয়া যাবে, প্রমিনেন্ট ভি ওয়েভ হবে, অবলিটারেশন অফ এক্স ডিসেন্ট অ্যান্ড র্যাপিড ওয়াই ডিসেন্ট। জেপিপি ইন মাইট্রাল স্টেনোসিস, আনলেস যদি আমার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ না করা পর্যন্ত আমার জেভিপি রেস হবে না। যদি পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে এবং টিআর ডেভেলপ করে পরে, তখন আমরা ওই টিআর এর যে চেঞ্জ গুলো পেলাম সেগুলো পাবো, বি ওয়েভ প্রমিনেন্ট হবে, এক্স ওয়েভটা অবলিটারেশন হবে, ওয়াই ডিসেন্টটা র্যাপিড হবে, এবং পালমোনারি হাইপারটেনশনের জন্য এই ওয়েভটাও প্রমিনেন্ট হবে। আর যদি পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে তখন আর এই ওয়েভটা অ্যাবসেন্ট থাকবে। এসডি তো একই রকম কথা, নরমালি হচ্ছে এসডি তে জেবিপি নরমাল থাকবে, কিন্তু আনলেস যদি পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন হয় তখন আমরা সেই ফিচারগুলো পাবো। এসডি আর বলছি না, ওই জন্য ভি ওয়েভটা একটু প্রমিনেন্ট থাকে, হ্যাঁ লার্জ এসডি ক্ষেত্রে। গার্বোর্ড যদি হয়, গার্বোর্ড যদি পাওয়া যায় তাহলে আমি ভি ওয়েভটা প্রমিনেন্ট পাবো, আনলেস পালমোনারি হাইপারটেনশন না হওয়া পর্যন্ত জেবিপি নরমাল থাকবে। আর টফে কি থাকে, জেবিপি সবসময় নরমাল থাকে। কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, এখানে যেটা হয় যে এক্স ডিসেন্টটা প্রমিনেন্ট পাওয়া যায় যেহেতু ভিগোরাস আরবি কন্ট্রাকশনের জন্য, আর ওয়াই ডিসেন্টটা র্যাপিড হয়। যখন খুলে যায় আর্লি ডায়াস্টলে ফিলিং অনেক বেশি হওয়ার চেষ্টা করে, তখন গাশ অফ ব্লাড দেখা যায় ঠাস করে আরবিতে, যে কিন্তু শেষে ডায়াস্টলটা ওদের হ্যাম্পার হয়, ইনিশিয়াল ডায়াস্টলটা আনইম্পেয়ার্ড থাকে, সেজন্য ওয়াই ডিসেন্টটা র্যাপিড হয়, আর এখানে কাশমাল সাইন পাওয়া যায়। তাহলে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসে কয়েকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে ইকুয়াল এ এন্ড ভি ওয়েভ, প্রমিনেন্ট এক্স ডিসেন্ট, র্যাপিড ওয়াই ডিসেন্ট, আর কাশমাল সাইন। আর কার্ডিয়াক ট্যাম্পোনেটে পাওয়া যায় এলিভেটেড জেভিপি, প্রমিনেন্ট এক্স ডিসেন্ট এন্ড অ্যাবসেন্ট ওয়াই ডিসেন্ট। এগুলো কিছু পার্থক্য আর বলছি না। কোনটা স্যার? ট্যাম্পোনেটের ক্ষেত্রে তো স্যার এটা অ্যাকিউট কন্ডিশন, এবং এটা কিন্তু হার্টের উপর স্যার দিচ্ছে বাইরে থেকে, যে পেরিকার্ডিয়াল প্রেশারটা বেশি হচ্ছে, মানে প্রেশার বেড়ে যাচ্ছে, ওটা কিন্তু অ্যাজ এ হোল পুরো সব চেম্বারের উপরই দিচ্ছে, প্রেশার ক্রিয়েট করতেছে। ওভার, হ্যাঁ স্যার, ওয়াই ডিসেন্ট এটা হচ্ছে পার্থক্য কার্ডিয়াক ট্যাম্পোনেট কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস। জেভিপি দুটোতেই র্যাশ থাকবে, এ ওয়েভ নেভার প্রমিনেন্ট ইন কার্ডিয়াক ট্যাম্পোনেট, বি ওয়েভ নরমাল,
এক্স ডিসেন্ট নর্মাল, ওয়াই ডিসেন্ট অ্যাবসেন্ট। এক্স ডিসেন্ট আসলে প্রমিনেন্ট থাকে, আর কনস্ট্রিক্ট পেরিকার্ডিস একটু আগে বললামই, এক্স ডিসেন্ট প্রমিনেন্ট, ওয়াই ডিসেন্ট র্যাপিড। আর কার্ডিয়াক ট্যাম্পোনেটে কাশমাল সাইন থাকে না, আর এখানে কাশমাল সাইন থাকে। So thank you so much for your patience hearing. And thank you IPD for the opportunity. ফারহানা তো থিসিস করে ফেলছে জেবিপি এর উপরে। হ্যাঁ, আমার নাম স্যার আমাদের দুজন এক্সামিনার আছেন আমাদের সাথে, আমি দেখতে পাচ্ছি প্রফেসর সদর মাঝি স্যার, প্রফেসর মিশকাত আহমেদ স্যার। জুমে দাও, ওনারা বোধহয় স্যারকে সালাম জানাবেন আগে, মজুমদার স্যারকে। প্রফেসর সদর মাঝি স্যার শুনতে পাচ্ছেন? সদর মাঝি স্যার। ইয়েস, শুনতে পাচ্ছি। ক্যামেরা অন করেন স্যার। হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার, চমৎকার পাঞ্জাবি পরে আসছেন স্যার, একদম বিউটিফুল পাঞ্জাবি না স্যার এটা স্যার? হ্যাঁ, এটা গেঞ্জি। হ্যাঁ শিখেছি স্যার। আজকে মহাশয় আজকে অনেকবার ফোন করেছেন, আমি ছিলাম একটা ওই ইউনিভার্সিটির বাজেট ইয়ে ছিল, সেশন ছিল সিন্ডিকেটের, তো ওইখানে ছিলাম, যার জন্য আর ফোন ধরতে পারি নাই। তো না, আজকে তো আমার অনেক স্মৃতি মজুমদার মনে করিয়ে দিচ্ছেন যে আমরা তো জাফর স্যারের সরাসরি ছাত্র। তো জাফর স্যার তো সারা জীবনে 3টা জিনিস পড়িয়েছেন, পালস, ব্লাড প্রেশার আর জেভিপি, জুগুলার ভেইন। জেভিপি ঠিক না স্যার, জুগুলার ভেইন বলতেন। জুগুলার ভেইনের 2টা পার্ট, একটা প্রেশার একটা পালস। এই প্রেশার আর পালস স্যার যেভাবে প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করে সারা জীবন শিখিয়েছেন, ভার্চুয়ালি আমি বা ওই মজুমদার আমাদের একটা বদভ্যাস হয়ে গেছে যে আমরা এখনো স্যারের সেই স্মৃতি মনে রেখে ওই জুগুলার ভেইন পড়াতে গেলে পরে সেই একই রকম ভাবে পড়াতে চেষ্টা করি, যে আমরা 2টা জিনিস পড়াই, একটা পালস ওয়েভ ইন দ্য জুগুলার ভেইন আর প্রেশার ইন দ্য জুগুলার ভেইন। তো আজকে মজুমদার যেভাবে ক্লাস নিয়েছে, আমার এরপরে আর কিছু ভার্চুয়ালি বলার নাই। স্যার যে আমাকে ওই কথাই মনে করিয়ে দিচ্ছে যে মজুমদার হুবহু জাফর স্যারের স্টাইল মনে রেখে আজকে ক্লাসটা কন্ডাক্ট করেছে। মজুমদারকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ মজুমদার। আর ফারহানা সবার শেষে একটা কম্পাইলড প্রেজেন্টেশন প্রেজেন্ট করেছে। তবে আমি বলবো যে জুগুলার ভেইনে মাস্টার হতে হলে রেগুলার প্র্যাকটিস না করলে, রেগুলার না অবজার্ভ করলে জীবনে ওইটা শেখা হবে না। এইটা মুখস্থ করে মনে রাখা যাবে না, কারণ এটা যদি প্রতিদিন না দেখা হয়, না শেখা হয়, প্রতিদিন, আমি বলি যে প্রতিদিনই, এখনো আমি চেষ্টা করি যে জুগুলার ভেইনের ওয়েভ গুলো এবং প্রেশার মাপার যে পদ্ধতি, কারণ পরীক্ষার সময় সবাই মনে করে যে টিচাররা খুব রিজিড, টিচাররা নিষ্ঠুর, ওই জুগুলার ভেইনই ফেল করিয়ে দিচ্ছে। আসলে তা না, মেথডোলজি যদি ঠিক থাকে, যেটা মজুমদার বা ওয়াদুদ বলছেন, যে মেথডোলজি ঠিক থাকলে আমরা কিন্তু অত পরীক্ষার সময় অত রিজিডিটি আমাদের মধ্যে থাকে না। কিন্তু মেথডোলজি ঠিক না থাকলে, পালস দেখতে না পারলে, সেখানে জাফর স্যারের কোনো রকম কোনো দয়া পাওয়া যায় নাই জীবনেও। ব্লাড প্রেশারটা ঠিক মতো না মাপতে পারলে দয়া পাওয়া যায় নাই। তো ওইরকম জুগুলার ভেইন আসলে কঠিন মনে হয়, কিন্তু অভ্যাস করলে পরে বা দেখতে দেখতে অভ্যাস করলে পরে জুগুলার ভেইনের মাস্টার হওয়া যায়। জুগুলার ভেইনের পালস ওয়েভ এবং প্রেশার মাপা, এগুলো দেখতে পারলে বা দেখার একটা মানে নিজের চেষ্টা থাকলে বা আগ্রহ থাকলে পরে আমার মনে হয় যে এই জুগুলার ভেইন এত কঠিন কিছু না। আর তো জাফর স্যার আমাদেরকে হার্ট সাউন্ড শুনিয়েছেন, মার শিখিয়েছেন। তো এটাও অভ্যাসের ব্যাপার। স্যার কোনোদিন ডিজিজ পড়ার নাই। মজুমদারের নিশ্চয়ই মনে আছে যে স্যার ওইরকম ভাবে ডিজিজ পড়িয়েছেন, এরকম কোনো খবর আমাদের কাছে নাই। এই পালস, ব্লাড প্রেশার, জুগুলার ভেইন, প্রিকর্ডিয়া, বাস এই দিয়ে স্যারের 3 বছরের ক্লাস শেষ। আমিও আমার মনে হয় মজুমদারেরও সেই অভ্যাসটা রয়ে গেছে, আমারও সেই অভ্যাস এখনো রয়ে গেছে। আমি এই জীবনে ছেলেদেরকে 3 বছরে 4টা জিনিস পড়াই, এবং পরীক্ষার সময় চেষ্টা করি যে হ্যাঁ, মেথডোলজি ঠিক থাকলে
পাস হয়ে যাবে। যদি ডায়াগনোসিস ভুলও হয় বা কাছাকাছিও যায় তাহলে ফেল হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি মেথডোলজি ঠিক থাকে। তবে আজকের ক্লাসটা ইউনিক ক্লাস। মজুমদারকে আবারও কনগ্রাচুলেশন, আইপিডিআই কে কনগ্রাচুলেশন, ওয়াদুদ এবং মহসিনকে আবারও আমি ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জানাবো। ফারহানাকেও ধন্যবাদ যারা অ্যাটেন্ড করেছে এবং যারা অবজার্ভ করেছে। এখানে মেশকাত আছে, মেশকাতও মনে হয় কিছু কথা বলবে। তো আজকের ক্লাসের জন্য আজকে অ্যাটেন্ড করে আমার সেই পুরোনো দিনের কথা সব কথা মনে পড়েছে এবং আমিও রিক্যাপচুলেট করেছি অনেক কথা। আইপিডিআই কে অনেক ধন্যবাদ, অনেক কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ। সেই পুরান দিনের কথা বলার জন্য আসলে আমি কথাগুলি, আপনি যে কথাগুলি বলছেন আমি ক্লাসের এই সময় আমি বলে ফেলছি এই কথাগুলি, তাই না? যে আমরা ওই ফুটপ্রিন্টটা ফলো করছি, আমরা ফুটপ্রিন্ট এখনো তাই, এখনো যদি এখনো একটা কমপ্লিট হার্ট ব্লকের পেশেন্ট তো যে কোনো ওয়ার্ডে হয়তো আছে, দেখো কেন নয় দেখা যায় কিনা, এইভাবে শিখতে হবে, তাই না? প্যাথোলজি খুঁজে দেখো যে সত্যি পাওয়া যাচ্ছে কিনা। কেন নয় দেখলে পরে কেউ ভুল করবে এটা আমার মনে হয়, বা সারা জীবনে বারবার দেখলে ভুল করবে। ওয়াই ডিসেন্ট যদি বারবার দেখে তাহলে ভুল হওয়ার বা প্রমিনেন্ট এওয়ে ভুলে যাবে বা পরীক্ষার হলে ভুল করবে আমার এটা মনে হয় না। কিন্তু না দেখলে পরে, না অভ্যাস করলে, না আগ্রহ থাকলে তাহলে তো ভুলও হবে, ফেলও হবে। মিশকাত স্যার, চৌধুরী মোহাম্মদ মিশকাত, চৌধুরী মিশকাত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মহসিন, শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি জেবিপি সম্পর্কে, আমাদের তো তিনজন গ্রেট ক্লিনিশিয়ান, গ্রেট টিচার্স অ্যাজ ওয়েল, মজুমদার স্যার, ওয়াদুদ এবং আমাদের সজল ব্যানার্জি স্যার, এবং তারা আরো আমাদের যে গ্রেট গ্র্যান্ড টিচার ছিলেন জাফর স্যার, তার কথা বলছেন। জেবিপি নিয়ে আমি একটু কথা বলতে চাই, একটু শেয়ার করতে চাই। তিনজন গ্রেট ক্লিনিশিয়ান আছে এখানটায়, হয়তো একটু অন্যরকম শোনা যেতে পারে, কিন্তু একটু শেয়ার করতেই চাই আমি। সেটা হলো যে পরীক্ষার সময় আমরা কি দেখি, পরীক্ষার সময় এটা আমার এক্সপিরিয়েন্স যে লং কেসে অনেক সময় দেখি নেকের পালসেশনটা মিস করে স্টুডেন্টরা। এইটা কিন্তু স্যাররা বলছেন যে নেক বেন নিয়ে আমরা অত রিজিড না, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু নেকে একটা পালসেশন আছে, একটা লং কেসে সেটা মিস হচ্ছে, এটা কিন্তু মাইন্ড করার মতো ব্যাপার। ফেল করানো ব্যাপারটা ভিন্ন ব্যাপার, ফেল করা পাস করা ভিন্ন ব্যাপার, কিন্তু একদম নেকে একটা পালসেশন আছে সেটা মিস করে যাওয়াটা কিন্তু কোনোভাবেই ঠিক হবে না। এবং সত্যি সত্যি যদি পালসেশন থাকে তাহলে সেটা তো দেখতেই হবে যে আর্টেরিয়াল পালসেশন না ভেনাস পালসেশন। ভেনাস পালসেশন, আর্টেরিয়াল পালসেশন একটা খুব সহজ উপায় আমি বলছি, সেটা হলো যে উঠে বসলে যে পালসেশন চলে যায়, ইফ ইট ইজ নট মাচ রেজ, জেবিপি ইজ নট মাচ রেজ, যেই পালসেশনটা শোয়া থেকে উঠে বসলে চলে যায় সেটা তো জেবিপি হওয়ার সম্ভাবনাই বেশি, জেবিপি হওয়ার সম্ভাবনা। কতগুলো সিম্পল জিনিস আছে যেগুলা রুল গুলা ইসে করতে হয়, অ্যাডপ্ট করতে হয়। আরেকটা জিনিস হয় কি, যে যখনই আমরা জেবিপি দেখতে বলি তখন কিন্তু ইসেরা যেমন ক্যান্ডিডেট তেমন তাদের সাহায্যকারীরা অস্থির হয়ে যায় 45 ডিগ্রি ইনক্লাইন করার জন্য, একদম হয় বালিশ নিয়ে আসে কিংবা পিছনে হাত দেয়, কিংবা খুবই অস্থিরতার মধ্যে, মনে হয় যে একটা মহা বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে তাদের। তো আমার কথা হলো যে পেশেন্টের মানে শুয়ে যে পেশেন্টের পালস দেখা যাচ্ছে যে খুব প্রমিনেন্ট, যেটা 45 ডিগ্রিতে সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ারই কথা, সেটা সেই পেশেন্টকে 45 করলে কি পাওয়া যাবে? কিছুই পাওয়া যাবে না। বরং আমি মনে করি, এটা স্যাররা এগ্রি করবেন কিনা আমি জানি না, পেশেন্টকে যখন জেবিপি দেখতে বলা হয় তখন আসলে শুয়েই দেখা উচিত। সাধারণত অলমোস্ট ইন এভরি কেসেস, ইফ দ্য পেশেন্ট ইজ নট ভেরি স্টাউটি এন্ড হ্যাজ গট আ শর্ট নেক, তার কিন্তু কিছু পালসেশন দেখতে পাওয়ার কথা, উইচ ইজ অ্যাট্রিবিউটেড টু দ্য জুগুলার ভেইন। জুগুলার ভেইনের যে পালসেশনটা নর্মাল পার্সনের যখন শুয়ে থাকে তখন কিন্তু এটা 2 সেন্টিমিটার ওয়াটার পর্যন্ত থাকে, তো ওইটা বিটুইন টু হেড অফ স্টার্নোক্লেডোমাস্টার একটু পালসেশন দেখা উচিত। তো উইদাউট এলিভেশন অফ জেবিপি ইউ ক্যান সি দ্য পালসেশন অফ জুগুলার ভেইন। এটা কিন্তু মনে রাখতে হবে। শুয়ে অনেক সময় তার জেবিপি কিন্তু বাড়ে নাই, কিন্তু তার পালসেশন কিন্তু দেখা যেতে পারে, এবং মেজরিটি অফ দ্য কেসেস। এবং যদি দেখা যায় যে শুয়ে এটা খুব বেশি দূর আসে নাই, মানে 2 আঙ্গুল কিংবা মানে 2 সেন্টিমিটার কিংবা 3 সেন্টিমিটার, এই পেশেন্টকে তো বসানোর কোনো অর্থ নাই, বসালে তো আমরা কিছুই দেখতে পাবো না। বরং বসালে যে পালসেশনটা আমরা দেখে পালসেশনটা আমরা অ্যানালাইসিস করতে পারতাম সেটা মিস হয়ে যাবে। কাজে জেবিপি 45 ডিগ্রি তখনই দেখার কথা যখন তুমি জিজ্ঞেস করতে পারো যে স্যার should I measure the JBP? That is, well, yes, you should measure, then you can make 45 degree angle, otherwise why?
আর অনেক সময় হয় কি যে অনেক বেশি যখন জেভিপি থাকে তখন কিন্তু বসিয়ে দেখতে হয়, আবার দাঁড়ায়ও দেখতে হয় অনেক সময়। জেভিপি যখন একদম অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবুলার পিছনে চলে যায় তখন কিন্তু আবার দাঁড়ায়ও দেখতে হয়। এই জিনিসগুলো কিন্তু ম্যানুভার করতে হয়। আবার অনেক সময় জেভিপি যখন অনেক বেশি থাকে তখন কিন্তু আঙ্গুল দিয়ে মানে দুইটা স্ট্যানোক্লিডের মাঝখানে থাম দিয়ে কিন্তু এটা অক্লুড করা যায় না, তখন কিন্তু একদম মাঝামাঝি একটা পেন্সিল দিয়ে কিংবা হাত বেশ আঙুলটা দিয়ে বেশ জোরে চাপ দিয়ে দেখতে হয় যে এটা ইসে কিনা, মানে জগুলার ভেইন কিনা, এটা দেখতে হয়। আর আমি মনে করি স্যারদের অনুমতি নিয়ে বলি যে মজুমদার স্যারের সাথে বেয়াদবি না হয়ে যায়, এই ভয় পাই আমি সবসময়। সেটা হলো যে জেভিপি কিন্তু is a wonderful display of a merit of a student as regard the cardiac cycle. একজন কার্ডিওলজিস্ট হিসেবে আমি মনে করি শেখার সময় কার্ডিয়াক সাইকেলটা অদ্ভুত সুন্দরভাবে তোমাদের মাথার মধ্যে ঢুকে যাওয়া উচিত, এবং সেই কার্ডিয়াক সাইকেল বোঝার জন্য জেভিপিটা কিন্তু খুবই আদর্শ একটা ক্লিনিক্যাল মেথড। তো আমি মনে করি ক্লিনিক্যাল মেথড পালস, ব্লাড প্রেশার, জেভিপি এবং প্রিকার্ডিয়াম, জেভিপিটা তোমরা জেভিপি করতে বললে তোমরা অসন্তুষ্ট হও কিংবা জেভিপি নিয়ে তোমরা ভয় পাও, এই জিনিসটা কিন্তু আমার পছন্দ না। ইফ ইউ রিয়েলি প্র্যাকটিস ইট ইউ ক্যান রিয়েলি বি আ মাস্টার অফ দিস ক্লিনিক্যাল এক্সামিনেশন। আমার মনে হয় যে বিউটি আবার ডুইং আওয়ার ক্লিনিক্যাল এক্সামিনেশন, এই আনন্দ থেকে তোমরা কেন বঞ্চিত হবে? সত্যিকার অর্থে কিন্তু তোমরা যদি সত্যি জেভিপি খুব ভালো করে দেখো, ইউ হ্যাভ গট 3 years টাইম ইন ফেজ বি। কেন তোমরা প্রত্যেকটা পেশেন্টের জেভিপি দেখার চেষ্টা করবে না আমি এটা বুঝি না, এবং দেখতে পারলে আমি মনে হয় অনেক আনন্দই পাবে। মেজরিটি অফ দ্য কেসেস ইউ ক্যান রিয়েলি অ্যানালাইজ দ্য ওয়েভস অ্যাজ ওয়েল। আমার কাছে মনে হয় তোমরা যদি খুব ভালো করে চেষ্টা করো। আমি খুব ইমপ্রেস ছিলাম আতাহার ভাইয়ের একটা লেকচারে, অ্যারিদমিয়ার একটা লেকচারে দেখলাম উনি সে দেখালো ক্যানন ওয়েভ দেখালো। অনেক সময় পেশেন্টদের টিপিএম করা থাকে, আমরা জানি যে টিপিএম শুধু ভেন্ট্রিকুলার পেসিং থাকে, সেটা দেখা যায়। সেটা লং কেসে যদি একটা টিপিএম থাকে আর তুমি যদি নেকের এটা মিস করো তাহলে কেমন হয়ে যায়। অনেক সময় হয় কি যে যেমন ধরো পালমোনারি স্টেনোসিসের কিন্তু একটা প্রেজেন্টিং ফিচার, বিশেষ করে যদি সুন্দরী মহিলা হয় তারা কিন্তু যখন আয়নার সামনে যায় তখন দেখা যায় গলায় একটা পালসেশন, আদারওয়াইজ সে কিন্তু রিপোর্ট করতে না। পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি স্টেনোসিস কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক থাকে, অনেক সিভিয়ার না হওয়া পর্যন্ত। সেই যে গলার মধ্যে একটা পালসেশন সেটা দেখে সে ডাক্তারের কাছে যেতে পারে। সিম্পল, ভেরি সিম্পল থিং, কিন্তু নেক ভেইনে অনেক কিছু থাকে। স্যাররা মাফ করেন আমি অনেকগুলো কথা বলে ফেললাম। আর বাম দিকের জেভিপিটা অনেক সময় ইম্পর্টেন্ট প্রমিনেন্ট থাকে, এটা স্যারদের কোশ্চেন থাকে, খুব ডেলিকেট কোশ্চেন। আমরা জানি যে পিএলএসবি যদি থাকে তখন কিন্তু বাম দিকে প্রমিনেন্ট হইতে পারে। আবার অনেক সময় কিন্তু রাইট অ্যাট্রিয়াল প্রেশারটা কিন্তু নেক ভেন না দেখেও বোঝা যায়। যেমন তুমি যদি হাতটা ধরো, হাতের ভেনগুলো ডিস্টেন্ডেড, হাতটা তুমি উঁচা করছো, একটা লেভেলের উপর উঁচা করার পরও যদি ডিস্টেন্ডেড থাকে তাহলে বুঝতে হবে যে আসলে যেগুলো মানে রাইট অ্যাট্রিয়াল প্রেশারটা বেড়ে আছে। In that case, you again look for the JVP, whether it is raised or not. Thank you, sir. আমাকে স্পেস দেওয়ার জন্য। স্যার আজকে আমাদের অনেক আলোচনা এই সম্বন্ধে, আসলে আমরা অনেকটা মাস্টার হয়ে গেলাম আজকে। এটা পড়লে প্র্যাকটিস আসলে সাইডে অনেক সময় দেখার দরকার হচ্ছে, ইম্পর্টেন্ট পয়েন্ট। লেফট সাইডে সুবিধা ব্যানাকা থাকে, এটা আমরা আলোচনা করি নাই। এটা একটা পয়েন্ট, কিন্তু আমরা মেথোডোলজি মধ্যে পরীক্ষার সময় আমরা মনে একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে পারমিশন নিয়ে দেখায় ভালো। না এটা ব্যাক রেস্ট, এটা হলো তোমাকে মনে রাখতে। হ্যাঁ, আমার তো ওয়েব ফর্ম দেখবে। হ্যাঁ, এইটা আর একটা হলো যে পরীক্ষাতে আমাদের একটা প্যাথোলজি মানে মনে নর্মাল প্রেশার তো মানে জেবিপি দেখতে দেওয়া হবে না। এইটা সেজন্য আমি বারবার বলি যে প্যাথোলজিতে কি পাবো এটা আমরা যেন মাথায় রাখি, যে কি প্যাথোলজি পাবো ওইটাই থাকার কথা। আমাদের একদম নর্মাল বোঝা যাচ্ছে না বা এরকম কিছু থাকবে না, এমন কিছু থাকবে যেটা পজিটিভ। সেই জন্য আমাদের প্যাথোলজিটা ভালো করে বুঝতে হবে যে কি দিয়েছে। তো এটা খুব মানে কতগুলি ভালো পয়েন্ট, এইখান থেকে হয়তো আমরা অনেক ক্লু পেতে পারি। একটা জিনিস দেখছি যে এখানে যে আসলে অনেক সিনিয়র টিচার, আমাদের সবার টিচার আছেন, আবার একদম যারা ইয়াং ব্যাডিং টিচার যেমন ফারহানা, আমরা এর আগে দেখছি নাজমুল বা আছে, ওরাও কিন্তু গ্রো করছে স্যার। যে জুনিয়ররা কিন্তু টিচাররা কিন্তু চমৎকার ক্লাস নিচ্ছে। আমরা কিন্তু এটা আইপি দিয়ে কিন্তু একটা সুন্দর একটা সিস্টেম করছি আমরা, যে ফারহানা এক্সিলেন্ট প্রেজেন্টেশন, মানে থিওরিটিক্যাল হলেও অনেকটা মনে হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড, মানে বোরিং, অনেক থিওরি থাকতে যে বোরিং মনে হয় না, এটার মধ্যে কিন্তু অনেকটা স্যার ছিল, সুর ছিল স্যার।
থ্যাংক ইউ ফারহানা। আমরা স্যার নেক্সট এটাও একটা বড় পাওনা যে আমরা ক্লিনিক্যাল ওরিয়েন্টেশনের দিকে খুব মনোযোগ দিচ্ছি। আমি আগে এদিকে এটা ধন্যবাদ দিই যে আমরা থিওরি পড়তে পারি, থিওরি কিন্তু বই পড়তে আজকাল তোমার অনেক টিচারের কাছ থেকে ভালো জিনিস মানে বেটার জিনিস হয়তো পেয়ে যাবা তোমরা অনলাইনে পড়াশোনা করলে, কিন্তু ক্লিনিক্যাল এক্সামিনেশনের জন্য ওস্তাদ কিছু লাগবে। ওস্তাদি ছাড়া ক্লিনিক্যাল এক্সামিনেশন হবে না। ওস্তাদেরও কাজ হলো ক্লিনিক্যাল ইম্পার্ট করা, এটা হলো থিওরিটিক্যাল কোনো শেখানোর কাজ না। আমাদেরকে এই মেথোডোলজিকে যদি আমরা দেখাই দিতে পারি তাইলে একজন টিচারের সার্থকতা। কাজে এটাতে যে একটা ইন্টারেস্ট ডেভেলপ করছে এখনকার যুগে, যেই যুগে নাকি সব আমাদের থিওরিটিক্যাল এবং অনলাইন ইনভেস্টিগেশন নির্ভর ব্যাপার হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু এটা ইম্পর্টেন্ট। যেটা আবারও আমি এমফাসাইজ করি, হয়তো শেষ হয়ে যাবে, যে নেক বেইনের বিকল্প কিন্তু কোনো ইনভেস্টিগেশন নাই আমাদের। যে এইটা কিন্তু মনে রাখতে হবে যে এইটা যদি আমরা দেখতে পারি, আমরা হয়তো এই পেশেন্টটার অত ভালো ওয়েবগুলি অত কোনোটাই প্রমিনেন্ট বা ছিল না বলে ওইভাবে দেখানো হয় গেল না, কিন্তু যদি থাকতো তাইলে কিন্তু তোমরা হয়তো আরো ভালো, যেটা আমি বলতেছিলাম যে একটা কমপ্লিট হার্ট ব্লক বা যে কোনো একটা পেশেন্ট থাকলে হয়তো আরো ভালো বুঝতে পারতাম। মানে একটা প্রমিনেন্ট হলে অন্যগুলিও বুঝতে সুবিধা হয় এইগুলি। তো এইটা আর কি আমাদের মাথার মধ্যে যদি আজকে ঢুকে থাকে এই একটা জিনিসই যে জেবিবিটা আমরা প্র্যাকটিস করব, তাইলে আমাদের এই সমস্ত কিছু সার্থক এই আলোচনা ডিসকাশন। আরেকদিকে দেখতে পাচ্ছি গণপতি আদিত্য, ওনাকে দেখতে পাচ্ছি, উনি আপনি একটু কথা বলে আমরা প্রোগ্রাম শেষ করবো। গণপতি দাদা শুনতে পাচ্ছেন ময়মনসিংহ থেকে? একটু দেখি। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে? ডক্টর গণপতি আদিত্য, হেড অফ দ্য আমাকে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ মহসিন ভাই এবং আমার পরম শ্রদ্ধেয় আব্দুল্লাহ আল শাফি মজুমদার স্যার। শোনা যাচ্ছে? ডক্টর ওয়াদুদ চৌধুরী স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, জি। হ্যাঁ, মানে আইপিডিআই কে অনেক ধন্যবাদ যে এরকম একটি ক্লাসে আয়োজন করার জন্য, এবং আব্দুল্লাহ আল শাফি মজুমদার স্যার আজকে যা এক্সপ্লেইন করেছেন বা যা ডিসকাস করেছেন, আমরাও ছাত্রদেরকে এগুলো দেখি, কিন্তু আমার মনে হয় আমার জীবনে এরকম ক্লাস আমি অ্যাটেন্ড করিনি। আইপিডিআই আজকে যা করেছে আর কি। তো মজুমদার স্যার আমার সরাসরি শিক্ষক এই অর্থে, উনি আমার এমডি ফাইনাল পার্টের এক্সামিনার ছিলেন ক্লিনিক্যাল পার্টে, হাউ টু অ্যাপ্রোচ এ পেশেন্ট। আমার মাইট্রাল স্টেনোসিস করেছিল ফিমেল পেশেন্ট, এপেক্স বিটের ডেসক্রিপশন দিতে গিয়ে যে কতগুলো যে টেকনিক্যাল বিষয় আমাদের সজাগ থাকতে হয়, স্যার এগুলা মানে স্বনামধন্য, মানে এত সুন্দর করে স্যার পরীক্ষার হলে আমাকে এটা চোখ খুলে দিয়েছেন, যেটা আমার সারা জীবন এটা এখনো মনে আছে। আর চৌধুরী মেশকাত স্যার যেটা বলেছিলেন যে কার্ডিয়াক সাইকেল এবং জেভিপি বুঝতে হলে কার্ডিয়াক সাইকেল বুঝতে হবে একটা কার্ডিওলজি স্টুডেন্টকে, যেটা কার্ডিওলজি সাইকেল যদি আমি না বুঝি কার্ডিয়াক সাইকেল, তাহলে আমি কিসের কার্ডিওলজিস্ট হলাম? সেই জন্য স্যার যেটা বলছেন, সদর স্যারও বলেছেন, পালস, ব্লাড প্রেশার, জেভিপি, প্রিকর্ডিয়াম, এই চারটা যদি কেউ থাকে তাহলে সে কার্ডিওলজির একজন ভালো ছাত্র হতে পারবে। তবে আজকে এখানে স্যার তো এক্সেলেন্ট প্রেজেন্টেশন, আরেকজন জুনিয়র প্রেজেন্টার ডক্টর ফারহানা, রিয়েলি আই ওয়াজ অ্যামেজড উইথ হার প্রেজেন্টেশন। এবং লাস্টলি আইপিডিআই কে আবারও ধন্যবাদ, এই যে একটা ইফেক্টিভ কন্টিনিউটি অফ এক্সারসাইজ, থিওরিটিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল, এবং এটা আমাদের বাংলাদেশের কার্ডিওলজির স্টুডেন্টদের ডেভেলপ করবে। এবং সবাইকে শুভকামনা জানিয়ে এই অপরাহ্নে আবারও স্যারকে আমার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের নেক্সট মঙ্গলবার একই সময়ে 2:30টার সময় এখানে হবে কিছুটা হাইব্রিড। আমাদের হবে যে প্রিকোডিয়াম, এটা একটা ইম্পর্টেন্ট একদম। ওই দিন আসবেন আমাদের প্রফেসর খালিকুজ্জামান, মজুমদার স্যার, সদর মেশকাত থাকবেন, অবশ্যই থাকবেন। আর তার সাথে থাকবে ডক্টর নাজমুল, সে প্রেজেন্ট করবে। আমি ওয়াদুদ স্যারকে রিকোয়েস্ট করবো আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য। এনজয়মেন্টের একটা অংশ হলো যে আমরা যে এক্সামিনেশন গুলা করছি এটা আমরা ঠিক মতো করছি কিনা, বুঝে শুনে করছি কিনা। আমি কেন করছি সেটা যদি আমি বুঝতে না পারি, আমি কিন্তু এনজয় করতে পারবো না। আমি যদি সেটা পারি, আমার সাফল্যের মাত্রা বাড়বে, তার মানে হলো আমার রোগীর উপকার অনেক বেশি হবে। আমাদের আজকে এই যে গ্রেট টিচারদের নাম শুনলেন, আমাদের
মজুমদার স্যারের কাছে, সদল ব্যানার্জি স্যারের কাছে, চৌধুরী মেশকাত স্যারের কাছে, এই যে জাফর স্যারের নামটা এমনিতে ওনাকে কিন্তু আমরা মনে রাখিনি, তার ক্লিনিক্যাল কার্ডিওলজিক্যাল দক্ষতার জন্য আমরা কিন্তু সবাই তাকে স্মরণ করি। সেই উত্তরসূরির অংশ হিসাবে আজকে আমরা যে কাজটা করে যাচ্ছি আইপিডি এর পক্ষ থেকে, আমাদের সে আমি যেটা বলবো যে ট্রান্সফার অফ দ্য লাইফ, সেটা ফারহানা, নাজমুল, তানভীর, মতিউর, এর পরের জেনারেশন সেটা করে যাবে। ইন বিটুইনে আমি মহসিন আছি। তো এই জিনিসটা ধারাবাহিকতার মধ্য দিয়ে ক্লিনিক্যাল কার্ডিওলজিটা আমাদের দেশে আবারও একটু জোরদার হোক, সবার প্রিয় হয়ে উঠুক, সেই কামনা করছি। আগামী মঙ্গলবারে আবারও সবার সাথে দেখা হবে। আর এর মধ্যে শুক্রবারে আমাদের একটা বড় প্রোগ্রাম আছে, মহসিন হতে সেটা নিয়ে একটু কথা বলবে। ধন্যবাদ। বাকি আছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। ইনসেপ্টা লাস্ট 2 ইয়ার্স আমাদের সাথে আছে, আইবিডির সাথে। আসলে আমি কালকে রাত্রে 3টার সময় রেজিস্টার করেছি। আসলে আমরা কাজ করি, কিন্তু মানে এটা যারা আমরা যে প্র্যাকটিস করি অনেক করছি, আমাদের অনেক কাজ করতে হয়। কিন্তু ইনসেপ্টা এবং বেক্সিমকো এবং অন্য কোম্পানি আছে যারা আমাদের সাথে কন্টিনিউয়াস টাইম দিয়ে আছে। আমার মনে হয় তারা রেস্ট নেয় না, কারণ তাদের কিন্তু অনেক স্টেক হোল্ডার, শুধু আমরা না, সবাই কিন্তু তারা করছে, কিন্তু আমাদের ফোন রিসিভ করে, আমাদেরকে তারা কাজ করছে, আবার বকাও দিই মাঝে মাঝে, আবার ইয়ে করি। তো তাদেরকে ধন্যবাদ, এবং ক্লাউড মার্কন যারা এখানে আছেন ইভেন্ট ম্যানেজার, ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের আগামী শুক্র একটা আমাদের মনে করি এটা আইপিডি বড় একটা হিস্ট্রি, কারণ এই কোভিডে 8.5 ঘন্টা একটা কনফারেন্স করতে যাচ্ছি। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, কারণ কোভিড বাড়ছে, আমরা কোভিড থেকে আমাদের আসলে উত্তরণের উপায় আমাদের জানা নেই। সেই হিসাবে আমাদের বাইরের যে আছেন, ইউকেতে আমাদের বড় ভাইরা আছেন, কার্ডিওলজিস্ট আছেন, মেডিসিন আছেন, তারপরে আমেরিকায়, তারা সহ আমাদের বাংলাদেশি সহ একটা যোগাযোগ মাধ্যমে আমাদের তাদের যে এক্সপিরিয়েন্স শেয়ার করবে, আমরা শেয়ার করব। এখানে আমার মনে হয় যে আমাদের ডিজি মহোদয় উনি অনুষ্ঠানে উদ্বোধন করবেন ঠিক 2:30টার সময়। আমাদের সেশন বাই সেশন আমরা ভাগ করেছি। আশা করি আমার যে প্রোগ্রামটা আমরা শিডিউলটা অলরেডি দিয়ে দিয়েছি আমরা ফেসবুক অনলাইনে, যে বোরিং হওয়ার কিছু নেই। এটা আমার মনে হয় যে আমরা সোশ্যাল সায়েন্স থেকে শুরু করে কেস বেসড, কোনো থিওরিতে হবে না, কেস নিয়ে আলোচনা হবে এবং কেস নিয়ে ডিসকাশন হবে। এবং এখানে কিন্তু ফ্রি পেপার প্রেজেন্টেশন আছে। আমাদের জুনিয়ররা যারা অলরেডি অনেকগুলো আর্টিকেল বের করেছে, ঢাকা মেডিকেল, চিটাগাং মেডিকেল, তারপরে আমাদের অ্যাপোলো হাসপাতাল, আমরা দেখছি যে ওই ইয়াং ছেলেরা কাজ করেছে, ওগুলো নিয়েও আমাদের এখানে আলোচনা হবে এবং কিছুটা কম্পিটিশন আছে। ফলে আমার মনে হয় যে 8.5 ঘন্টা সময় আমাদের কেটে যাবে, এবং এই জন্য পার্টিসিপেন্টদের সবাই যাচ্ছি আমরা, এতে করে আমরা সবাই আন্তরিক আমাদের যাচ্ছি যে ঠিক 2:30টায় শুরু হবে, রাত্রে 11টায় শেষ হবে। কিন্তু প্রত্যেকটা সেশনে কিন্তু আলাদা, এটা হেটারোজেনাস একটা যে আছে, প্রত্যেকটা সেশনে কিন্তু ডিফারেন্ট। এবং এখানে আমরা চেষ্টা করেছি যে কোনো সেশন যেন 10 মিনিট অবধি লেকচার না হয়, এতে করে আলোচনা বেশি হয়। এবং আশা করি সবাই থাকবেন আমাদের সাথে। অদৃশ্য কিছু বলবেন এই প্রোগ্রাম সম্পর্কে? শুক্রবারে আমাদের যেটা প্রোগ্রাম হতে যাচ্ছে, এটা কিন্তু ওই যে মহসিন যেটা বলছিলেন যে আমাদের বিদেশে যারা আছেন তাদের যে এক্সপিরিয়েন্স, তার সাথে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করা হোক। প্লাস কিছু কিছু নীতি নির্ধারণী বিষয় আছে, সেটা নিয়ে যাতে কিছু নতুন দিক আলোচনা হয়, নতুন রকম চিন্তা ভাবনা হয়, আমাদের একটা প্রচেষ্টা আছে সেখানেও। আরো যেটা বলছিল যে হেটারোজেনেসিটি, নানা রকম টপিকের উপর নানা রকম আলোচনা, কোনো না কোনো অংশ কারো না কারো ভালো লাগবেই, সে আশা করছি আমরা। আর খুব যাতে বোরিং না হয় সেটার চেষ্টা আমরা করছি। কতটুকু সফল হব জানি না, কিন্তু মহসিন এবং আইপিডি এর পক্ষ থেকে যারা টিমে আছেন তারা প্রত্যেকে এটার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। আশা করি আপনাদের সবাইকে আমরা পাবো সেদিন। আজকে প্রোগ্রাম তাহলে এখানেই শেষ করছি।